আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টা শেষ করব। তো দেখা যাক রেকর্ড কি হচ্ছে কি না। তাইলে চ্যাপ্টার 5, পদার্থের অবস্থা ও চাপ। পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টা হচ্ছে আমরা কিভাবে নিব। প্রথম হচ্ছে বেসিক অংশগুলো আলোচনা করে ফেলবো। ঠিক আছে, একদম সব বেসিক, মানে এখানে ধরো অনেক সময় কোয়েশ্চেনে যেরকম করে কোয়েশ্চেন আসে আমি বলে দিব যে কীভাবে কী আসবে না আসবে, কনসেপ্টগুলো জানাই দিব আর কি। মেইনলি হচ্ছে কনসেপ্ট যদি জানা থাকে, কোয়েশ্চেন যেভাবে ঘুরে দেখ না কেন, তুমি যদি একটু হালকা পাতলা প্র্যাকটিস করো, ধরো আমি এই ক্লাসটা করানোর পর যদিও তুমি প্র্যাকটিস করতে যাও তাও পারবা, ম্যাথ যে কোনো ম্যাথ পারবা, কারণ ক্লাসটা এইভাবে বানানো হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা কনসেপ্ট বুঝাই বুঝাই শেষ করব। এমন না যে জাস্ট সূত্রগুলো লিখবো, এরকম না। সূত্রগুলোও কেমনে আসে, সূত্র একটু ঘুরাই দিতে পারে। ধরো কোয়েশ্চেন এখন স্ট্যান্ডার্ড হচ্ছে, মানে কোয়েশ্চেন একটু ডিপ লেভেল থেকে চলে আসতেছে, বা কনসেপ্ট যার ক্লিয়ার বেশি থাকবে সেই পারবে। তো তোমাদের ওইভাবে কনসেপ্ট বিল্ডিং করে করে ক্লাসগুলো আগানো হবে। ঠিক আছে, যার কনসেপ্টের প্রতি মানে তার যার কনসেপ্টের প্রতি ডেপথে গিয়া পর্যালোচনা আছে বা জানা আছে, সে অবশ্যই ভালো আনসার করতে পারবে, কারণ সে তার কনসেপ্ট ক্লিয়ার করে ফেলছে। সো এই কারণে আমরা প্রত্যেকটা ক্লাস কনসেপচুয়ালি শেষ করব। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে ভাই চাপ। ঠিক আছে, এই অধ্যায়ের মেইনলি এই চাপটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আসো, চাপ দিয়ে আর কি মোটামুটি এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে এটাই, এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য চাপ। তাহলে ভাইয়া একক মানে এক ক্ষেত্রফলে লম্বভাবে লম্বভাবে প্রযুক্ত বল হচ্ছে এফ। তাহলে একক ক্ষেত্রফলে মানে এক একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল হচ্ছে এফ বাই এ। এটা উপরে আছে, ও নিচে চলে আসবে, এদিক দিয়ে ওয়ান গুণ, তো এদিক দিয়ে ওয়ান গুণ দিল যা, না দিল তা। তাহলে এখানে কি আসে, এফ বাই এ আসে না, এটাই হচ্ছে আপনার চাপ। চাপের সূত্র কীভাবে আসছে দেখছেন, একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে, চাপ বলে। ঠিক আছে, ওকে, তাহলে ঠিক আছে, একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে, চাপ বলে। তাহলে চাপের সূত্র কি, পি সমান এফ বাই এ। এখানে এফ কি ভাইয়া, বল, এ কি ভাইয়া, ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে কি বলে, চাপ বলে। পি কি ভাইয়া, এখানে পি হচ্ছে চাপ, এ কি ভাইয়া, ক্ষেত্রফল, আর এফ কি ভাইয়া, বল বা ফোর্স আর কি, সবাই জানি ফোর্স। এফ ও আর সিই এরিয়া, এটা এরিয়া ক্ষেত্রফল, পি প্রেশার বা চাপ। তাহলে পি সমান এফ বাই এ। তাহলে পি এর একক কি ভাইয়া, চাপের একক কি, একক একক কি, উপরে নিউটন, নিচে মিটার স্কোয়ার, তাই মিটার ইনভার্স টু। দেখো এফ এর একক নিউটন, এর কেমনে মিটার স্কোয়ার, কারণ এ মানে কি, এ হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এ কি ভাইয়া, যদি এখানে লিখি এরিয়া সমান হচ্ছে যে আপনার দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার। তাহলে দুইটা মিটার মানে কি, মিটার স্কোয়ার, তাই নিচে মিটার স্কোয়ার। তাহলে কি মিটার স্কোয়ারের উপরে যখন চলে আসবে ইনভার্স হয়ে যাবে, মিটার ইনভার্স টু, নিউটন মিটার ইনভার্স টু। তাহলে ভাইয়া আমাদের চাপের একক পারা গেছে। ঠিক আছে, চাপের একক পারা গেছে। তাহলে এখানে মেন জিনিসটা হচ্ছে এখন মাত্রা, মাত্রা মাত্রা আচ্ছা হ্যাঁ, পি সমান কি বলছি ভাই, আবার বলি লিখি, পি সমান এফ বাই এ। এফ মানে কি, এম এ না, এম এ, এফ সমান এম এ। ঠিক আছে, আর এখানে কি ভাইয়া, মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা এম এ, এটা মিটার স্কোয়ার। আচ্ছা আচ্ছা, এটা যা আছে তা লিখি, মানে এ আমি ভুল লিখছি,
সে হচ্ছে আমি বলে একক লিখে ফেলছি, উপরেরটা তো সূত্র। আচ্ছা, বলের মাত্রা কি? অনেকে জানেন না বলের মাত্রা কি। বলের মাত্রা হচ্ছে এম এ থেকে আপনি এম এ মানে কি বি মাইনাস ইউ বাই টি, বি মাইনাস ইউ বাই টি আর কি, ঠিক আছে, টি। তাহলে এম এর কি ভাই মাত্রা কি? বড় হাতের এম, মাস 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 থেকে বড় হাতের এমটা ওই ভরের মাত্রা এম। আর বেগের মাত্রা কি? বেগের মাত্রা অনেকে বেগের মাত্রা জানেন না। বেগ হচ্ছে আপনার স্মরণ বাই সময়। তো এখান থেকে এস হচ্ছে আপনার লেন্থ, টি হচ্ছে টাইম, টাইম টাইম থেকে টি আর কি সময়, এটা টাইম, এটা কি লেন্থ, মানে দূরত্ব না, এটা স্মরণ বা দূরত্ব সেম কথা, তো লেন্থ আর কি। তো এল টি ইনভার্স ওয়ান এখান থেকে কি লেখা যায়? এল টি ইনভার্স ওয়ান। তাহলে ভাইয়া বেগ আপনার উপরে গিয়ে আসতেছে, তাহলে এল টি ইনভার্স ওয়ান। আবার নিচে একটা টি আছে, ও এখানে প্লাস, ও এখানে উপরে উঠলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আপনার আসবে এম এল টি ইনভার্স টু, বলের মাত্রা এম এল টি ইনভার্স টু। তাহলে উপরে কি লিখবো? তাহলে এম এল, সরি কী করতেছি, এম এল টি ইনভার্স টু। এখানে এরিয়া কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, একটা এল দুইটা এল, তাহলে কি এল স্কোয়ার, তাহলে কি এল স্কোয়ার, এল স্কোয়ার। তাহলে উপরে একটা এল নিচে দুইটা এল, ওয়ান মাইনাস টু হয়ে যাবে। তাহলে এম এল ইনভার্স ওয়ান হবে না? এম এল ইনভার্স ওয়ান আর টি ইনভার্স টু যা আছে তা, টি ইনভার্স টু, এম এল ইনভার্স ওয়ান, এম এল ইনভার্স ওয়ান, টি ইনভার্স টু। তাহলে আরেকবার যদি আমরা লিখি, তাহলে কি বলছি? চাপ কাকে বলে যদি বলে আপনাকে কোশ্চেনে পারবেন, চাপের একক যদি বলে পারবেন, চাপের মাত্রা যদি বলে পারবেন। আচ্ছা দেখেন তো ভাই, কি বলছি যে চাপ কাকে বলে? একক, একক ক্ষেত্রফল লিখলে হবে। একক ক্ষেত্রফলে মানে এক এককে বা ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলে কি ভাই লম্বভাবে হইতে হবে বলটা, লম্বভাবে কি ভাই প্রযুক্ত বলকে কি বল, প্রযুক্ত বলকে কি কে বলকে, প্রযুক্ত বলকে কি বলে? চাপ বলে, চাপ বলে। চাপের একক কি? চাপের একক হচ্ছে আপনার নিউটন মিটার ইনভার্স টু বা প্যাসকেল, বা কি প্যাসকেল, প্যাসকেল বিজ্ঞানী যে না, ওর নামে প্যাসকেল দিছে। চাপের মাত্রা কি? চাপের মাত্রা, চাপের মাত্রা কি পাইছিলাম? এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু, এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু, ঠিক আছে। তাহলে চাপের সূত্র কি বুঝছিলাম? পি সমান এফ বাই এ। ধরেন এটা একটা বস্তু, বস্তুর দিক দিয়ে কি এম জি বল নিচে, ঠিক আছে, এম জি বল নিচে, ঠিক আছে। তাহলে এফ সমান এম জি, এফ সমান এম জি নিচে এম, ঠিক আছে। এফ সমান এম জি নিচে, এই এখানে কি লিখছি এ হবে যেটা, পি সমান এফ বাই এ না, আমি বলে কি করছি? আচ্ছা, পি সমান এফ বাই এ, একক ক্ষেত্রফলে কতটুকু বল, প্রেসার সমান বল বাই এরিয়া, প্রেসার সমান বল বাই এরিয়া, প্রেসার সমান চাপ সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, বল ডিভাইড বাই কি ক্ষেত্রফল। এখানে এম জি সমান বল, এম জিও বল, এফ সমান এম জি আর এ ক্ষেত্রফল, ঠিক আছে। তা আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। চাপ একটা কি ভাইয়া? চাপ একটা স্কেলার রাশি, চাপ একটা স্কেলার, চাপ একটা ভাইয়া স্কেলার রাশি। আচ্ছা রাশি কি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, দৈর্ঘ্য পরিমাপ করা যায়, ভরও পরিমাপ করা যায়, কি ভাইয়া চাপও পরিমাপ করা যায়, সব কিছু পরিমাপ করা যায়, এগুলো কি রাশি। আচ্ছা এখন রাশিকে দুই ভাগে ভাগ করছে, একটা স্কেলার একটা ভেক্টর। এখন স্কেলার কখন? যার হচ্ছে কি, যাকে প্রকাশ করার জন্য শুধু মানই যথেষ্ট, দিকের দরকার নেই। যাকে প্রকাশ করার জন্য মান, যাকে প্রকাশ করতে মানের প্রয়োজন হয়, দিকের দরকার নেই বা দিকের প্রয়োজন নেই, সেটা হচ্ছে স্কেলার। আর যাকে প্রকাশ করতে মান ও দিক উভয়েরই প্রয়োজন বা উভয়েরই দরকার, হ্যাঁ, প্রকাশ করতে আর কি। তো চাপকে প্রকাশ করার জন্য দিক, চাপের এমনি দিক আছে, নর্মালি চাপের দিক আছে, ঠিক আছে, কিন্তু চাপকে প্রকাশ করার জন্য আর দিকের দরকার হয় না। চাপকে প্রকাশ করার জন্য দিকের কোনো দরকার হয় না, বলতে হয় না যে ওই দিক দিয়ে চাপ কত, ওই দিক দিয়ে চাপ কত, ঠিক আছে, এভাবে বলতে হয় না। দ্যাটস ওয়াই চাপ একটা স্কেলার রাশি, কারণ যাকে প্রকাশ করার জন্য শুধু মানই যথেষ্ট, দিকের কোনো দরকার নেই, সেটা স্কেলার। তাহলে চাপের,
চাপকে প্রকাশ করার জন্য দিকের দরকার নাই, শুধু মানই বললে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে চাপও স্কেলার। ওকে, চাপ একটা স্কেলার রাশি। চাপ সমান বল বাই ক্ষেত্রফল, এফ সমান এমজি। এফ সমান এমজিটা আমরা সবাই জানতাম, আর এফ সমান এমজি না, এফ সমান এম এ না। তাহলে কি যদি অভিকর্ষ ত্বরণ কাজ করে এমজি হবে। আর এরিয়া তো জানো, এরিয়া চাপের মাত্রা কি এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। চাপের একক কি নিউটন মিটার ইনভার্স 2 বা প্যাসকেল। চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে? চাপ বলে। লম্বভাবে কেন? লম্বভাবে বল কাজ করে সে কারণে। চাপের একক কি? প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স 2। চাপ একক কি? প্যাসকেল। ঠিক আছে, এখন যে সম্পর্কটা জানতে হবে, যে আমরা দেখছি যে পি সমান এফ বাই এ। এফ বাই এ, ধরো দুইটা বস্তুর উপর বল সেমভাবে কাজ করতেছে, তাহলে ভাইয়া তাদের মধ্যে চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কি? পি সমানুপাতিক 1/a। তাহলে কি পি উপরে এ নিচে, তাহলে পি যদি বাড়ে কখনো, চাপ যদি বাড়ে, ক্ষেত্রফল ওইখানে কম যে। চাপ যদি কমে তাহলে ক্ষেত্রফল এখানে বেশি যে। এটা যদি বেশি হয় তখন এটা কম হবে, এটা যদি কম হয় তাহলে এটা বেশি হবে। ঠিক আছে, তাহলে পি যদি বেশি হয়, দেখেন এটা একটা প্যারেক, এটা কি একটা প্যারেক, এটা একটা প্যারেক, আর এটা একটা ধরো গাছ। ঠিক আছে, তার একটা কি মেঝেতে আছে। এখন এটাকেও একই 10 নিউটন বল দিছে, এটাকেও 10 নিউটন বল দিছে। বলো তো কে বেশি প্রবেশ করবে? এই তো প্রবেশ করবে, এ হয়তো প্রবেশ নাও করতে পারে, কারণ এ হচ্ছে কি একদম দেখো মোটা একদম এটা, কিন্তু এটা যেটা এরিয়া কম, ওর এরিয়া কম না, ওর এরিয়া কম। ওর A1 তাহলে এটা যদি A2 হয়, ওর এটা এরিয়া, ওর এরিয়া একটু অনেক কম। তাহলে যার এরিয়া কম তার চাপ বেশি, তার চাপ বেশি। যার এরিয়া কম তার চাপ বেশি। যার এরিয়া বেশি, যার এরিয়া বেশি তার চাপ কম, তার চাপ কম। ঠিক আছে, এটাই আর কি সম্পর্ক। ওর এখানে অনেক বেশি চাপ হবে কারণ ওর এরিয়া অনেক কম। এখানে 10 নিউটন বল দিছে না, ওকে 10 নিউটন বল দিছে, ও কিন্তু ঢুকছে, কিন্তু ও ঢুকে নেই কারণ ওর চাপ বেশি, ওর চাপ কম। কারণ যা এরিয়া কম তার চাপ বেশি, যার এরিয়া বেশি তার চাপ কম। আমাদের পি এর সাথে এরিয়ার সম্পর্কটা বোঝা গেছে। পি সমানুপাতিক, পি ব্যস্তানুপাতিক 1/a। সরি, পি ব্যস্তানুপাতিক এ কার সাথে? দেখেন পি এর সাথে এ সম্পর্কটা ব্যস্তানুপাতিক। পি সমানুপাতিক 1/a মানে পি ব্যস্তানুপাতিক এ। পি ব্যস্তানুপাতিক এ। ঠিক আছে, একটা হচ্ছে বাংলায় বলতেছি যে পি সমানুপাতিক ধরো 1/a। ঠিক আছে, আর ব্যস্তানুপাতিকও বাংলা সেমই কথা, মানে জাস্ট ব্যস্তানুপাতিক মানে উল্টা, সমানুপাতিক মানে সোজা। ধরো পি, ধরো এফ সমান তো আমরা জানি যে এম এ, তাহলে এফ এর সাথে এফ এর সম্পর্ক কি? সমানুপাতিক না? আর যদি ধরো পি এর সাথে ক্ষেত্রফল সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। ইটার কি? ইটার ক্ষেত্রে সমানুপাতিক। ও উপরে, ও উপরে, উপরে উপরে হলে সমানুপাতিক, উপরে নিচে হলে ব্যস্তানুপাতিক। সম্পর্কটা ব্যস্তানুপাতিক আর সমানুপাতিক, সমানুপাতিক। তাহলে এফ এর সাথে বল সমান এফ এ, বল সমান এম এ, বল সমান এম এ। এফ এর সাথে এ সম্পর্ক কি ভাই? সমানুপাতিক, কারণ এফ উপরে এ উপরে। এফ যদি বাড়ে এ বাড়বে, এফ যদি কমে এ কমবে। ও বাড়লে ও কমবে, সরি ও বাড়লে ও বাড়বে, ও কমলে ও কমবে আর কি। আর ও ক্ষেত্রে ও যদি বাড়ে ও কমবে, উল্টা যে, ও নিচে যে। তাহলে এখানে যে জিনিসটা, এখানে যদি পি যদি কি হয় দেখো 1/2। ঠিক আছে, মানে এরিয়া যদি 2 হয়, এরিয়া যদি 2 হয় তাহলে পি কি হবে? পি বেশি হবে না? পি বেশি হবে। ঠিক আছে, বুঝছো? এটাই আর কি। ঠিক আছে, এদের সাথে সম্পর্কটা কি ভাইয়া? পির সাথে এরিয়ার ব্যস্তানুপাতিক। তাহলে চাপ যদি বাড়ে এরিয়া কম ছিল, চাপ যদি কমে এরিয়া বেশি ছিল। এই জিনিসটা পারবো না প্যারাগ্রাফের সাথে মোট একটা গাছের সাথে তুলনা করো, তাহলে বুঝবা, অবশ্যই বুঝবা। তাহলে এবার আসো আমাদের ঘনত্ব জানতে হবে। ঠিক আছে, ঘনত্ব। আর ভাই আমি হচ্ছে নোট দিয়ে দিয়েছি, তোমরা যারা নোট করতে চাও না ক্লাসের মাঝে, কিন্তু ক্লাসের মাঝে একটু রাফ করিও, খাতার মধ্যে রাফ করিও, মুভির মতো ক্লাস দেখলে হবে না। মূলত হচ্ছে আমি নোট দিয়ে দিয়েছি, দেখো নোট দিয়ে দিয়েছি। এখন তোমার কাজ কী হবে? নোটটা দেখে দেখে নিজে নোট বানিয়ে ফেলবা, একটা নিজের নোট নিজে বানিয়ে ফেলবা। এটা দেখে দেখে, এটার হেল্প নিয়ে আর কি, বা এটার মধ্যে হুবহু বানাতে পারো, কারণ এখানে একদম সাজানো দিছি, যা কিছু দরকার তাই কিছু এখানে কি আয়োজন করছি। এখানে দেখেন কয় পেজ? মাত্র 5 পেজে শেষ।
মানে 10 পেজ, আর 10 পেজও না, 9-8 পেজে শেষ হয়ে যাবে। তাহলে ভাই আমাদের বোঝা গেছে যে ক্ষেত্রফল যদি বেশি হয় চাপ কম হবে, ক্ষেত্রফল যদি কম হয় চাপ বেশি হবে, ক্ষেত্রফল যদি বেশি হয় চাপ কম হবে, ক্ষেত্রফল যদি কম হয় চাপ বেশি হবে, উল্টা প্রসেস আর কি। এবার আসেন ঘনত্ব, এবার আসেন ঘনত্ব। তো ঘনত্ব হচ্ছে ডেনসিটি, এর ইংলিশ ডেনসিটি। তো ঘনত্ব মেন জিনিস আগে বুঝেন। যদি ট্যাঙ্কের মধ্যে শরবত বেশি দেন ঘন বেশি হবে, ট্যাঙ্কের মধ্যে যদি শরবতের মধ্যে যদি ট্যাঙ্ক কম হয় ঘন কম হবে, ঠিকই তো আছে। কেন দেখেন, অনেক বেশি দিলাম, যখন আমরা এটাকে লাগাবো তখন দেখবেন পথগুলো এভাবে এভাবে থাকবে অবশ্যই, মানে বেশি কাছাকাছি থাকা মানে ঘন বেশি, মানে এখানে অনেক বেশি দিছি ধরো, আর এটাতে আমরা অনেক কম দিছি, তাহলে একটা একটা অনেক দূরে দূরে, তাহলে এটা ঘন কম হবে, এটা ঘন বেশি হবে। তাহলে ঘনত্ব কখন বেশি, তারা যখন কাছাকাছি অবস্থানে আছে তখন ঘন বেশি হবে, তারা যখন দূরে দূরে অবস্থান করতেছে তাদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বেশি, তখন তাদের ঘনত্ব কম হবে। সেটাই তো কথা। ট্যাঙ্ক এর ধরুন ট্যাঙ্ক অনেক কম দিলাম আর কি, তো এটা ঘন কম, ট্যাঙ্ক অনেক বেশি দিলাম ঘন বেশি। আবার একসময় কি ভাইয়া, যখন ট্যাঙ্ক দিতে দিতে দেখবা কিছু অংশ নিচে জমে যাচ্ছে, কারণ তারা একে অপর থেকে যে অবস্থানে ছিল ওটাই তাদের লাস্ট, ওটাই তার কি সীমা ছিল যে তারা এতটুকু থাকতে পারবে, এর আর কি কম থাকতে পারবে না, এরা আর কি বেশি কাছাকাছি থাকতে পারবে না। তো যখন আর মানে আর গলে না, তখন তারা নিচে জমে যায়, নিচে আর কি জমে থাকে, কারণ তখন স্যাচুরেটেড, ওভার স্যাচুরেটেড হয়ে যায়। আচ্ছা, তো ঘনত্ব জিনিসটা মেন জিনিস কি ভাইয়া, ধরো এটা একটা পাত্র, পাত্রের একক আয়তনে ধরো কতটুকু পরিমাণ এখানে পদার্থ আছে আর কি, তাহলে ঘনত্ব সমান হচ্ছে আপনার m/b। ঘনত্ব, ঘনত্ব সমান রো, রো এটাকে কি বলে, রো, এটাকে কি বলে, রো, রো। আবার লিখি আরেকবার, রো, দেখেন এইভাবে লিখছি, ঠিক আছে। পি হবে না, পি এর মতো দিবেন না, একটু এরকম বাঁকা হবে আর কি, একটু এরকম বাঁকা হবে। তাহলে রো সমান, এটা কি রো, রো সমান m/v। ঘনত্ব রো সমান কি, রো, 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 এভাবে উচ্চারণটা এরকম, রো, রো। ঘনত্ব রো সমান m/v। এম হচ্ছে এখানে ভর, ভি হচ্ছে আয়তন, ভি হচ্ছে আয়তন, ঠিক আছে। তাহলে ভি আয়তনে বস্তুর ভর যদি আমরা ঐকিক নিয়মে দেখি, ভি আয়তনে বস্তুর বা পদার্থের ভর, বস্তুর ভর এম, ঠিক আছে। তাহলে একক আয়তনে মানে এক একক আয়তনে বস্তুর ভর m/v, তাহলে এইটাই আর কি ঘনত্ব m/v। এখন একক আর মাত্রা জানতে হবে। তাহলে আমাদের সূত্র পারা গেছে, ঠিক আছে। এখন একক নিয়ে করতে হবে আর কি। আচ্ছা, তাহলে সূত্র কি, রো সমান m/v। রো মানে কি, ঘনত্ব, ভর কি ভাই, ভর, আর ভি হচ্ছে আয়তন বা ভলিউম। ভি হচ্ছে কি, ভলিউম থেকে ভি, এম হচ্ছে মাস, মাস থেকে এম, রো, রো হচ্ছে ওদের ভাষায় যায় না কিন্তু আমি ডেন্সিটি যদিও, ঠিক আছে। তো তুমি চাইলে ডি সমান m/v লিখতে পারো, তবে তোমার উদ্দীপকে বা কোয়েশ্চেন সিকিউতে যেখানে কোয়েশ্চেন থাকবে এখানে রো থাকবে, ঘনত্ব দেওয়া থাকে। যদি ঘনত্ব এটা দেয় আর কি, বাংলায় লিখলে তো ঘনত্ব লিখে, আর ইংরেজি টার্ম দিলে তখন রোই দিবে আর কি তোমাকে। ডিও দিতে পারে মাঝে মাঝে, ডেন্সিটি না, সেমই কথা আর কি। রো সমান m/v, এম হচ্ছে ভর, ভি হচ্ছে আয়তন, রো হচ্ছে ঘনত্ব। আচ্ছা, ভরের একক তো আমরা জানি যে কেজি, এর উপরে কেজি লিখতে পারি। আর ভি হচ্ছে কি ভাইয়া, বলছিলাম না বলি নাই, দৈর্ঘ্য। ভি এর সূত্র কি, দৈর্ঘ্য মানে আয়তনের সূত্র, এটা হচ্ছে কি আয়তন, যে কোনো বস্তুর আয়তন আছে না, আয়তন হচ্ছে কি ভাই, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, উচ্চতা কি ভাইয়া, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে এখানে দেখো দৈর্ঘ্যের একক কি ভাইয়া, মিটার, প্রস্থের একক ভাইয়া মিটার, উচ্চতার এককও মিটার। 3টা মিটার না, কয়টা মিটার, 1 2 3। তাহলে আমি যদি একটা এম লিখি, কয়টা পাওয়ার কয়টা হবে, 3টা,
কারণ তিনটা এম, তাহলে এম কিউব এম যদি দুইটাই তো এম স্কোয়ার, এম যদি চারটে তো m⁴, এম এখানে তিনটা তো এম কিউব। তাহলে নিচে কি ভাইয়া এম কিউব, মিটার কিউব আর কি। তাহলে কি এখানে কীভাবে লেখা যায় কেজি মিটার ইনভার্স 3, কিংবা আপনি চাইলে অন্যভাবেও লিখতে পারেন, অনেকে অনেকভাবে লিখে কেজি পার মিটার কিউব। এই পার মানে হচ্ছে নিচে ভাগ, তো আপনি এটাও লিখতে পারেন পার মিটার কিউব, কিংবা আমি এটা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি মিটার ইনভার্স 3। তাহলে কি কেজি মিটার ইনভার্স 3, কেজি মিটার ইনভার্স 3। তাহলে আমরা যদি আয়তনের সূত্র যদি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তো এখান থেকে আমরা জানি মিটার কিউব। তাহলে কেজি পার মিটার কিউব আনসার আসছে। কি একক আর কি, কার একক, ঘনত্বের একক। তাহলে এখান থেকে আমরা মাত্রা বের করতে পারবো, পারবো। কেজি হচ্ছে কি মাস, ভর। এম কি লেন্থ, ইনভার্স 3, এম ইনভার্স কেজি মিটার ইনভার্স 3 না, তাহলে কি এম এল ইনভার্স 3। তাহলে মাত্রা এম এল ইনভার্স 3, একক কেজি এম ইনভার্স 3। ওকে, কেজি মিটার ইনভার্স 3 আর কি। ওকে, তাহলে ঘনত্ব আমাদের পারা গেছে, ঘনত্ব আমাদের পারা গেছে। যদি আমাকে বলে ঘনত্ব কাকে বলে, তো কোনো বস্তুর একক আয়তনে বস্তুর ভর, কোনো বস্তুর একক আয়তনে আয়তনে মোট পদার্থের মোট পরিমাণকে আর কি, আসলে পদার্থের মোট পরিমাণকে কি বলে, মোট পরিমাণকে কি বলে, ভর বলে। কি বলে, মোট পরিমাণকে কি বলে, ভর বলে। মোট পরিমাণকে কি বলে, ভর বলে। শেষ। তাহলে আমাকে যদি ভর বলে বলতেছি, ঘনত্ব বলে। পদার্থের মোট পরিমাণ মানে ভর, তাহলে কি পদার্থের মোট পরিমাণকে কি ঘনত্ব বলে। তাহলে আমাকে যদি বলে ঘনত্ব কাকে বলে, ঘনত্ব কাকে বলে, কোনো বস্তুর একক আয়তনে পদার্থের মোট পরিমাণকে কি বলে, ঘনত্ব বলে বা ডেনসিটি বলে। ঠিক আছে, একক কি কেজি মিটার ইনভার্স 3, আর মাত্রা কি এম এল ইনভার্স 3, এম এল ইনভার্স 3। তাহলে চাপের সূত্র কি বলছিলাম, পি সমান এফ বাই, পি সমান এফ বাই। তাহলে দুটো সূত্র শিখছি, পি সমান বল বাই ক্ষেত্রফল, আর ঘনত্ব সমান কি বলছি এম বাই বি, এম বাই বি। ঠিক আছে, ওর চাপের একক কি প্যাসকেল, চাপের একক কি প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স 2। ওই এটা নিউটন, এটা মিটার স্কোয়ার, এটা উপরে চলে আসছে, মিটার ইনভার্স 2 হয়েছে। আর এখানে কেজি, আর নিচে এম কিউব, তাহলে কি এম ইনভার্স 3, এম ইনভার্স 3। চাপের মাত্রা কি ছিল, এম এল ইনভার্স 1, টি ইনভার্স 2। দেখা দিয়েছিলাম কেমনে আসছে, ঠিক আছে, একটু দেখে নিই আরেকবার। এম এল ইনভার্স 1, টি ইনভার্স 2। আর ওর একক কি কেজি হচ্ছে মাস, আর এম হচ্ছে এল ইনভার্স 3। ঠিক আছে, এতটুকু আর কি ক্লিয়ার। তাহলে যে হচ্ছে সূত্র পারবে সে এককও পারবে, মাত্রাও বের করে ফেলতে পারবে। জাস্ট কি জানতে হবে, জাস্ট এই জিনিসটা জানতে হবে, ভরের মাত্রা হচ্ছে এম, মাস, দৈর্ঘ্য, আচ্ছা ভর এইভাবে না, ভরের একক তো কেজি। ঠিক আছে, ভর আমি ওই গিয়া দিছিলাম আর কি, কেজি, কেজি একক, এটা হচ্ছে একক, এটা হচ্ছে কি মাত্রা। ঠিক আছে, আর ধরো একক মিটার, মানে ওই কোনো বস্তুর দূরত্ব বা সরণ মিটার, ওটা হচ্ছে লেন্থ, লেন্থ বুঝছো, লেন্থ থেকে এল। আর যদি সেকেন্ড থাকে সময়, তাহলে টাইম। আর কেজি বস্তুর ভর, সরি কেজি তো বস্তুর ভর, আর মিটার হচ্ছে বস্তুর দৈর্ঘ্য বা দূরত্ব, এফ কি টাইম, সেকেন্ড আর কি একক। এগুলো একক, এই পাশে সব একক। এগুলো কি, এইগুলো আর কি বুঝছো তো, মাত্রা, মাত্রা বা ডাইমেনশন। ওকে, একক বা ইউনিট, আর কি এককে ইউনিট বলে। তাহলে আমাদের এতটুকু জানা আছে। তাহলে এখন যে জিনিসটা জানা লাগবে, ইউনিট কনভার্সন জানা লাগবে, আয়তনের। কার আয়তনের, আসো এবার, আয়তনের ইউনিট কনভার্সন কিংবা এককের রূপান্তর। আয়তনের ইউনিট, এগুলো ম্যাথে আসে, কনভার্সন, SION, কনভার্সন, এককের আয়তনের ইউনিট কনভার্সন বা এককের রূপান্তর। তাহলে মিটার কিউব, আরেকটা হচ্ছে আপনার লিটার, আরেকটা হচ্ছে আপনার এমএল বা সিসি হইতে পারে, সেন্টিমিটার কিউব হইতে পারে।
সেন্টিমিটার কিউব, ঠিক আছে, সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। আপনি মিটার কিউব থেকে লিটার নিতে পারেন, লিটার থেকে আবার এম এল এ নিতে পারেন। মিটার থেকে লিটারে যাওয়ার জন্য আপনার গুণ করতে হবে খালি 10 কিউব, মানে আপনাকে ধরেন দেওয়া আছে 1 মিটার কিউব, আপনার নিতে হবে লিটারে। তখন আপনি কী করবেন, 1-এর সাথে 10 কিউব গুণ করলে আপনি লিটারে এককে পাই যাবেন। তাহলে বলেন তো 2 মিটার কিউব যদি দেওয়া থাকতো, তাহলে আপনি 2 × জাস্ট 10 কিউব লিটারে নিতেন। এবার একটা জিনিস বলেন তো, এবার একটা জিনিস সেটা নিচে লিখতেছি দেখেন। তাহলে আপনাকে এবার দেওয়া আছে 2 লিটার, এবার আপনাকে সেটা নিতে হবে মিটার কিউবে। কি মিটার কিউবে, কিসে মিটার কিউবে নিতে হবে, মানে লিটার থেকে মিটার কিউবে নিতে হবে। আচ্ছা এখানে 10^10⁻³ না, যদি উল্টা হয় তাহলে কী হবে ভাইয়া বলেন তো, 2 × 10⁻³ এখানে প্লাস ছিল এখানে মাইনাসে যাবে, তখন এখন কী চলে আসবে, মিটার কিউবে চলে আসবে। তাহলে যদি উল্টাও করতে হয়, মানে এভাবে উল্টাও করতে হয়, তাহলে সেক্ষেত্রে 10⁻³ দ্বারা গুণ করে দিব। তাহলে আমার ইউনিট কনভার্সন নিয়ে আসলে কোনো প্যারা খাওয়ার দরকার নাই। এখন আপনাকে যদি লিটার দেওয়া থাকে, ধরো লিটার দেওয়া আছে, এবার এম এল এ বা কিন্তু সেন্টিমিটার কিউব বা সিসিতে নিই, সিসি বা সেন্টিমিটার কিউব সেম কথা, কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার, এই সেন্টিমিটার কিউবই তো ভাই কিউবিক সেন্টিমিটার। আর এম এল তো বুঝছো, এম এল, এম এল পথে থাকে না, পথ থাকে না এম এল এ, ওই আতরে থাকে বিভিন্ন ছোটো ছোটো যেগুলো থাকে আর কি, ওরকম ছোটো ছোটো ইয়াতে ওগুলো এম এল এ থাকে, আরও জ্ঞাতেও থাকে, আরও কমও থাকে এরকমই। লিটারও থাকতে পারে, এম কিউবে থাকতে পারে, ঠিক আছে। আপনাকে ধরেন লিটার থেকে এম এল এ নিতে বলছে, ওইখানেও 10 কিউব দ্বারা গুণ করবেন, কি 10 কিউব সেম। লিটার থেকে এম এল এ, লিটার থেকে এম এল এ বলে নাই যে এম কিউব থেকে এম এল এ, এইটা থেকে এখানে আসতে কী করতে হবে সেটা বলতেছি, একটু দাঁড়ান। তাহলে এই দেখেন, লিটার থেকে এম এল এ নিলে 10 কিউব দ্বারা গুণ করতে হয়, আর এম এল থেকে লিটার আসলে 10⁻³, এখানে 3 হলে এখানে 10⁻³ হবে, বুঝছি। বা লিটার থেকে আপনি সিসি, লিটার থেকে সেন্টিমিটার কিউব সেম কথা, এম এল যে নিতে পারবে লিটার থেকে সে সেন্টিমিটার কিউব, আর সিসি তো সেমই কথা, জাস্ট কি ভাই 10⁻³ দ্বারা গুণ করবেন। যদি উল্টা আসেন এম এল থেকে বা সেন্টিমিটার কিউব থেকে বা সিসি থেকে লিটার আসেন, 10⁻³ দ্বারা গুণ করবেন। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন। প্রথমে আছে কি আপনার এই জিনিসটা মাথায় থাকতে হবে, মিটার কিউব, এরপরে লিটার, এরপরে এম এল বা সিসি বা সেন্টিমিটার কিউব সেমই কথা, এই তিনটা সেম, তাই বা দিছি আর কি সেন্টিমিটার কিউব। তাহলে আপনার মিটার কিউব লিটার এম এল, লিটার কিউব মিটার কিউব লিটার এম এল, মিটার কিউব লিটার এম এল। 1 লিটার দেওয়া থাকে না, 1 ml দেওয়া থাকে না, এম এল মানে মিলি লিটার, সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে মিটার কিউব। তাহলে মিটার কিউব থেকে আপনি যদি লিটারে নেন 10 কিউব দ্বারা গুণ করবেন, লিটার থেকে আপনি যদি মিটার কিউব আসেন 10⁻³ দ্বারা গুণ করবেন। আবার বলি, লিটার থেকে এম এল এ যাইলে, লিটার থেকে এম এল এ তখন 10⁻³ দ্বারা গুণ করবো। যদি এম এল থেকে উল্টা আসি লিটারে, তখন 10⁻³ দ্বারা গুণ করবো। এখন যে জিনিসটা বলতে যাচ্ছি আমি সেটা হচ্ছে, আচ্ছা এটা এভাবে লিখছি ঠিক আছে, আচ্ছা উপরের জিনিসটা মুছে দিই, যে আয়তনের ইউনিট কনভার্সন, এটা খাতায় লেখা আছে, আশা করি আপনাদের এটা এখন দরকার নেই আপাতত। এবার মেন জিনিস কি বুঝছিলাম, যে মিটার কিউব থেকে যদি আমি এবার এম এল এ ডাইরেক্ট নিতাম, মিটার থেকে ডাইরেক্ট এম এল এ, কোনো একটা কিছু ধরেন 1 m কিউব দেওয়া আছে, 1 মিটার কিউব দেওয়া আছে, এখন আপনাকে এটাকে এম এল এ নিতে হবে, কোথায় এম এল এ নিতে হবে, তাহলে সেক্ষেত্রে 1 × 10⁻⁶ ml, ঠিক আছে, বা সিসি বা সেন্টিমিটার কিউব, যে কোনো একটা লিখলে হইলো, যেটাতে চাইবে আর কি, যেটাতে চাইবে সেটা এককটা বসে দিবেন। সেন্টিমিটার কিউব বলে সেন্টিমিটার কিউব, কিংবা মিলিলিটার, এই সেন্টিমিটার কিউব আর কিউবিক সেন্টিমিটার সেম কথা, ঠিক আছে। এম এল অন্য ধরনের একক আর কি, এম এল সেমই কথা যদিও, তাহলে বুঝছেন তো, জাস্ট একটু কি এম এল, এটা সিসি, এটা সেন্টিমিটার কিউব, আর এটা মিটার কিউব, এটা আপনার 10⁻⁶, কখন, যখন আপনি মিটার কিউব থেকে এম এল এ আসছেন। তাহলে এবার আমাকে বলেন তো ভাইয়া, আচ্ছা এবার আমাকে বলেন তো উল্টা আসবে এবার, তাহলে আমি এই এম এল থেকে বা সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব আসবো, তাহলে এইভাবে 10⁻⁶ দ্বারা গুণ করতে হয়। তাহলে এইভাবে উল্টা আসলে আবার বলেন তো 10⁻⁶ দ্বারা, হ্যাঁ সবাই বলতেছেন ঠিকই আছে, ঠিক আছে থ্যাংকস। তাহলে কি 10⁻⁶, উল্টা আসলে 10⁻⁶, মিটার কিউব থেকে এম এল আসলে 10⁻⁶, তাহলে এই ইউনিট কনভার্সনটা পারবো আমরা, এটাই আর কি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভাইয়া এবার একটু এটা ছাড়া আমরা একটু দেখি তো পারি কি না। মাথায় থাকবে মিটার কিউব এম এল, মিটার কিউব লিটার এম এল, মিটার কিউব
লিটার, এমএল, এমএল বা সেন্টিমিটার কিউব কিংবা সিসি, সেমই কথা। এমএল, সিসি, সেন্টিমিটার কিউব, সেম কথা। এমএল, সিসি, সেন্টিমিটার কিউব, সেম কথা। মিটার কিউব প্রথমে, এরপর লিটার, এরপর এমএল, এমএল বা সেন্টিমিটার কিউব কিংবা সিসি, এই জিনিসটা মাথায় রাখতে পারবো। এইটা বাদ। এমএল মানে এমএল, এটা হচ্ছে এমএল, এটা লিটার কিউব, লিটার, এটা হচ্ছে কি সেন্টিমিটার কিউব, মিটার কিউব। আবার বলি, এটা হচ্ছে মিটার কিউব, এটা হচ্ছে লিটার, এরপর সেন্টিমিটার কিউব বা সিসি বা এমএল আর কি, সেম কথা। বুঝছেন এটা? তাহলে এটা ছাড়া তো আমরা করি দেখি তো একটু, এটা মাথার মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এবার আপনাকে দিছে 1 ml, 1 ml থেকে আপনাকে নিতে হবে 1 ml মানে কি বুঝছিলাম, 1 cc কিংবা 1 সেন্টিমিটার কিউব, সেম কথা, এটা সেম কথা। তাহলে এই এমএল থেকে আপনাকে এখন নিতে হবে আর মিটার কিউবে। তাহলে আপনি কী করবেন, উল্টা করছি না, তাহলে 1 × 10, আগে 10 থাকবে, ঠিক আছে, 10 থাকবে অলওয়েজ, যেহেতু উল্টা করছি মাইনাস আসবে। এবার দেখেন তো, এখানে কি ছিল, এমএল ছিল, এখানে কি ছিল, লিটার ছিল মাঝখানে, এখানে মিটার কিউব। এবার দেওয়া আছে আপনাকে এমএলএ, নিতে হবে কোথায়, এম কিউবে। এখান থেকে এখানে আসলে 10⁻³ এখান থেকে এখানে আসলে কি ভাইয়া 10⁻⁻6 না, তাহলে 10⁻⁻6 কোথায় চলে আসবে, মিটার কিউবে চলে আসবে ভাইয়া। তাহলে আমাকে যদি কোয়েশ্চেন কখনো বলে ভাইয়া এমএল থেকে মিটার কিউবে নিতে হবে, কোয়েশ্চেন যদি নিতেও হয় আর কি, কোয়েশ্চেন ঘুরাই দিতে পারে। সো এই ক্ষেত্রে ইউনিট কনভার্সন পারতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আয়তনের সব ইউনিট কনভার্সন কিন্তু পারি। প্রথমে কি ভাইয়া, লিটার, না লিটার নাকি মিটার কিউব, মিটার কিউব, এরপর ভাইয়া মাঝখানে লিটার, এরপর ভাইয়া এমএল, ঠিক আছে? এটুকু ঝামেলা আছে, ঝামেলা নাই। তাহলে ঠিক আছে, তাহলে আমরা তিনটা জিনিসের ঘনত্ব দেখাই দিব এখন। আচ্ছা আরেকবার দেখাই দিই। আচ্ছা, মিটার কিউব, লিটার, সেন্টিমিটার কিউব বা সিসি বা এমএল আর কি, মিলি লিটার, এটা হচ্ছে লিটার, এটা হচ্ছে মিটার কিউব, ঠিক আছে? তাহলে এটা গেল, এই জিনিসটা গেল। জাস্ট আপনি কি করবেন, কখনো যদি নিতে হয় যে ভাই সেন্টিমিটার কিউব থেকে আমার এমএলএ নেওয়া লাগবে, তাহলে 10⁻³ সেন্টিমিটার থেকে, সেন্টিমিটার কিউব থেকে বা সিসি থেকে বা এমএল থেকে মিটারে নেওয়া লাগবে, মিটার কিউবে নেওয়া লাগবে 10⁻6 দ্বারা গুণ করে দেবেন, ঠিক আছে? যেটা মান দেওয়া থাকবে ওইটার সাথে জাস্ট 10⁻6 হবে, মানে এমএল থেকে যদি আমার মিটার যাওয়া লাগে বা এমএল থেকে আমার যদি লিটার যাওয়া লাগতো 10⁻³ দ্বারা গুণ করতাম। তাহলে আমার শুধু একটা জিনিস জানা লাগবে, ওই যে এটা মিটার কিউব, লিটার, সেন্টিমিটার কিউব বা এমএল এ দেওয়া থাকলে, এমএল দেওয়া থাকলে নিতে হইলে আর কি। তাহলে ভাইয়া জাস্ট মাথার মধ্যে ওটা যাতে থাকতে হবে যে মিটার কিউব, লিটার, এমএল, এই তিনটা জিনিস মাথায় রাখবেন। তাহলে বুঝবেন যে এটা থেকে এটাতে আসলে 10 কিউব, এটা থেকে এটাতে আসলে 10 কিউব, ওটা থেকে এটা ডাইরেক্ট আসলে 10⁻6, উল্টা আসলে কি হবে, মাইনাস হবে শুধু, শেষ। তাহলে ভাইয়া তিনটা জিনিসের ঘনত্ব লিখে দিব, এগুলো একটু মাথায় রাখতে হবে। পানির ঘনত্ব, পারদের ঘনত্ব, সোনার ঘনত্ব, সোনার ঘনত্ব, রো আর কি। তাহলে রো সমান পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, পার মিটার কিউব। পারদের ঘনত্ব কত ভাইয়া, 13,600 কেজি মিটার/3, কেজি পার মিটার কিউব কিংবা মিটার/3 বললে হয়। সোনার ঘনত্ব কি 19, আচ্ছা 19,300, 19,300, ঠিক আছে তো, হ্যাঁ 19,300 কেজি একক, সেমি ভাই ঘনত্বের একক কি বলছিলাম, কেজি পার মিটার কিউব, ঠিক আছে? এবারে যদি আপনাকে ঘনত্ব যদি এভাবে দেওয়া থাকে যে না ভাই পানির ঘনত্ব দিছে আপনাকে পি ওয়াটার দিয়ে, হ্যাঁ ওয়াটার ডাব্লিউ দিছে, এখানে দেখেন রো ওয়াটার, পি ওয়াটার না, রো ওয়াটার সমান আপনাকে দিছে ধরেন 1 গ্রাম সিসি, 1 গ্রাম সিসি দিছে, 1 গ্রাম/সিসি, 1 গ্রাম/সিসি। আপনাকে এবার দেন কেজি পার মিটার কিউব, 1 গ্রাম/সিসি থেকে আমি এখন কিভাবে নিব, দেখেন 1 গ্রাম/সিসি মানে 1000 কেজি পার মিটার কিউব। আচ্ছা কীভাবে নিব, জাস্ট প্রসেসটা জানলেই হবে, এনাফ। 1 কেজি সমান কি 1000 গ্রাম, গ্রাম থেকে কেজিতে আসছি, তাহলে 10⁻³ হবে, উল্টা আসছি আর কি। দেখেন 1 কেজি সমান 1000 গ্রাম, গ্রাম থেকে কেজিতে আসছি, তাহলে 10⁻³ দ্বারা গুণ করব। নিচে কি আছে, সিসি আছে, নিচে কি আছে, সিসি আছে, নিতে হবে মিটার কিউবে, মিটার মিটার কিউবে, কেজি পার মিটার কিউব কেন, ওই যে নিচে তো মিটার কিউব আছে,
ওটা উপরে আসলে তো ইনভার্স হয়ে যায়, এটা আর লিখতে হয় না। তাহলে 1 সিসি নিচে আছে, তাহলে 1 সিসি মানে কি ভাইয়া? 1 সিসি মানে বলছিলাম ভাইয়া 1 ইন্টু কি, 1 ইন্টু 10 ইনভার্স 6, 10 ইনভার্স 6 মিটার কিউব। ওই যে সিসি থেকে মিটার কিউব আসছি, সিসি থেকে এটা সিসি, আর এটা মিটার কিউব, মাঝখানে লিটার, সিসি থেকে মিটার কিউব আসছি, তাহলে 10 ইনভার্স 6 দ্বারা গুণ করব। তাহলে ভাইয়া এবার দেখেন তো, নিচে কি লিখবো? 10 ইনভার্স 6 লিখবো। আচ্ছা, 1 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু কি ভাইয়া, 10 ইনভার্স 6 উপরে উঠলে কি হবে? প্লাস হয়ে যাবে, +6। তাহলে এবার দেখেন 1 ইন্টু 10 ইনভার্স 3, দুইটা যেহেতু কি সহগ সেম, একটা লিখতে পারি, ঘাতগুলো যোগ হয়ে যাবে, -3 + 6, -3 + 6 মানে কি, -3 + 6 মানে +3, 6 থেকে 3 গেলে 3 আর কি। তাহলে ভাইয়া 10 কিউব, তাহলে রো কি কেজি মিটার ইনভার্স 3 আসছে না? তাহলে কি গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে আসা ইজি না? ওই যে গ্রামকে প্রথমে কি করব, কেজিতে নিছি, এটা কেজিতে আসছে, এটা কিসে নিছি, মিটার কিউবে নিছি, হয়ে গেছে তো, কেজি পার মিটার কিউবে চলে আসছে তো। তাহলে জাস্ট এটাই মাথায় রাখবো। তাহলে আমার কি করতে হবে মূলত, রো এর ঘনত্বগুলো জানা লাগবে। এখন রো এর ঘনত্ব দুইভাবে আসতে পারে পরীক্ষা হলে মেইনলি লাগবে হচ্ছে এসআই এককে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিটে লাগবে, মানে এসআই ইউনিট আর কি। এসআই ইউনিট মানে কি, ওই যে কেজি পার মিটার কিউবে আনা লাগবে কাকে, রো ঘনত্বকে। তাহলে আপনাকে কোয়েশ্চেনে যদি কখনো দেওয়া থাকে যে ভাই 19.3 19.3 গ্রাম পার সিসি, কোয়েশ্চেন যদি এভাবে দেওয়া থাকে, তখন আপনি ভেজালে পড়ে যাবেন না। তখন কী করবো আমি, 19.3কে কী করবো, 19.3কে আমার কেজি পার মিটার কিউবে আনা লাগবে, এটার থেকে এটা কনভার্সন করা লাগবে, এককে রূপান্তর করা লাগবে। এককে রূপান্তর কেন শিখেছি, কোয়েশ্চেন যদি এভাবে দেওয়া থাকে তখন আপনি যাতে ঘাবড়ায় না যান। এখন কোয়েশ্চেনে শুধু যে এটা আসবে এমন তো না, অন্য কিছু তো আসতে পারে, ঠিক আছে, ঘনত্ব অন্য কিছু তো আসতে পারে। আচ্ছা, অনেক কিছু ঘনত্ব দিতে পারে, জাস্ট এইগুলো হচ্ছে মুখস্থের জিনিস। এগুলো হচ্ছে যে পরীক্ষা হলে যদি ধরো সোনার ঘনত্ব বলবে না, বলে সোনার ঘনত্ব না বলে, সোনার ঘনত্ব আমরা জানি, এভাবে ভেবে আর কি স্যার কোয়েশ্চেন করবে। তো আপনাকে সোনার, পারদ আর পানির তিনটা জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, বাকি যদি ঘনত্ব আসে ওগুলো পরীক্ষা হলে দিয়ে দিবে। আচ্ছা, 19.3 গ্রাম পার সিসিকে আমরা কেজি পার মিটার কিউবে কেমনে নিব, উপর হচ্ছে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করব, নিচে হচ্ছে 10 ইনভার্স 6 দ্বারা ভাগ করব। তাহলে এই 10 ইনভার্স 6 উপরে আসলে কী হবে, 19.3 গুণ কি, উপর হচ্ছে 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3, ঠিক আছে। এই -6টা উপরে আসলে +6 হয়ে যাবে, কারণ 10 সেম। তাহলে কি ভাইয়া, এখানে 19.3 ইন্টু কি ভাইয়া, 10 কিউব আর কি। তাহলে কি এই 19.3 ইন্টু 10 কিউব ক্যালকুলেটর মারেন, 19,300 আসবে, কেজি পার মিটার কিউবে চলে আসবে। তাহলে ভাইয়া গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে আনা একদম ইজি। উপরে খালি 10 ইনভার্স 3 দ্বারা গুণ করবো, নিচে 10 ইনভার্স 6 দ্বারা ভাগ করবো। এই 10 ইনভার্স 6 উপরে আসলে কি যাবে, প্লাস যাবে, 10⁻6। তাহলে -3 + 6 +3, 10⁻3। তো 10⁻3 ইন্টু কি 19.3, 19.3কে আমি যদি 10 কিউব দ্বারা গুণ করি, তাহলে আমার আসে 19,300। কার আসে, আমার সোনার ঘনত্ব চলে আসে। পারদের ঘনত্ব কত, 13,600, সোনার ঘনত্ব 19,300, পানির ঘনত্ব কত, 1,000। পানির ঘনত্ব বেশি বেশি লাগে, আবার পারদের ঘনত্ব লাগে, ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, 13,600 গ্রাম পার, সরি, কেজি পার মিটার কিউব। যদি আপনাকে গ্রাম পার সিসিতে দেয়, তাহলে কি 13.6 গ্রাম পার সিসি দিবে। ওটাকে আপনার কেজি পার মিটার কিউবে নিতে হলে প্রথমে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করবেন, উপরে নিচে 10 ইনভার্স 6 দ্বারা ভাগ করে দিবেন, ওই 10/6 উপরে উঠবে, 10 কিউব আসবে, 13.6 ইন্টু 10⁻3 মানে 13,600। তাহলে রেকর্ড হচ্ছে নাকি 30-40। তাহলে ঘন আপনার কি থাকে দেখেন, গোলক থাকে, গোলক মানে বৃত্তাকার আর কি, বলের মতো যেগুলো আছে, ওর একটা আয়তন আছে অবশ্যই, ওর আয়তন আছে। এখন আয়তনের সূত্র আছে অবশ্যই, পরীক্ষা হলে আয়তনের সূত্র দিয়ে দিবে না, বলবে যে গোলকের আয়তন, কিছু বলবে না, গোলকের আয়তন বের করতে বললে কী করবেন, গোলকের ধরেন ব্যাসার্ধ দিয়েছে, কি দিয়েছে, ব্যাসার্ধ আপনাকে আর কিচ্ছু দেয় নাই, তাহলে আপনি কীভাবে আয়তন বের করবেন,
আচ্ছা, আরেকটা কি থাকবে, রুবিক্স কিউব। রুবিক্স কিউব মানে কি, চারটা বাহু যেগুলো সমান থাকে, রুবিক্স কিউব বাজার বা ঘরে থাকে অনেকের। এই রুবিক্স কিউব এই বাহুগুলো সমান, মানে এটাও এ, এটাও এ, এটাও এ, মানে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান। ঠিক আছে, তার সব সমান। সেটা ঠিক আছে, রুবিক্স কিউব। তাহলে আপনাকে রুবিক্স কিউবের আয়তন বের করতে বলে, যদি অনলি এ দেওয়া থাকে, বাহু দেওয়া থাকে, তাহলে কীভাবে আয়তন বের করবেন? আচ্ছা, তাহলে এক্ষেত্রে ভি সমান হচ্ছে এ কিউব, আর এ ভি সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। গোলকের আয়তন কিসের, কার আয়তন? গোলকের। কার আয়তন? গোলকের। এটা কি ভাইয়া? ঘনকের। ঘনকের। আর একটা হচ্ছে সিলিন্ডার। কি? সিলিন্ডার। ঠিক আছে, সিলিন্ডারের একটা উচ্চতা আছে বা হাইট আছে, আর সিলিন্ডারের ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ আছে, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এর আয়তন কি ভাইয়া? পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ। আপনাকে যদি টোটাল ব্যাসার্ধ দেওয়া থাকে, মানে ডি দেওয়া থাকে, ডি দেওয়া থাকে, তখন আপনার সূত্র কী হবে? পাই ডি স্কোয়ার এইচ ডিভাইড বাই 4 হবে, খালি নিচে একটা 4 আসবে, আর এখানে ডি স্কোয়ার, পাই ডি স্কোয়ার এইচ বাই 4। এ কেমনে আসছে? ওই যে আর সমান হচ্ছে আপনার ডি/2, তো ডি/2 এর উপর বর্গ আছে, তাহলে ডি স্কোয়ার বাই 4 আসে না? আচ্ছা, নিচে লিখতেছি, মনে দেখা যাচ্ছে না, কতটুকু দেখা যাচ্ছে? সব টপ লড়ে গেছে, রেকর্ডটা হচ্ছে না। তাহলে এটা হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডার আঁকতে পারো, সিলিন্ডার ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ আর, টোটালটা তো ব্যাস, টোটালটা ব্যাস। বৃত্ত চিনো না? এটা হচ্ছে ব্যাসার্ধ হলে টোটালটা ডি না, আর এই জাস্ট কেন্দ্র থেকে জাস্ট পরিধির দূরত্ব হচ্ছে যে ব্যাসার্ধ, ওটা তো আমরা সবাই জানি, না জানলেও তো এখন জানি তো গেছো। আচ্ছা, তাহলে কি ভাইয়া, এটা হচ্ছে কার? সিলিন্ডারের। কার? সিলিন্ডার। সিলিন্ডারের কার আয়তন? সিলিন্ডারের আয়তন। কার আয়তন? সিলিন্ডার। আমার আয়তন নাকি তোমার আয়তন? সিলিন্ডারের আয়তন। গণকের আয়তন। গণকের আয়তন। গোলকের আয়তন। গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব। ঘনকের আয়তন কি? এ কিউব। মানে এ তিনটা সমান, তাই এ কিউব, দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা। আর সিলিন্ডার আয়তন কি? পাই আর স্কোয়ার এইচ, যদি ব্যাস দেওয়া থাকে পাই ডি স্কোয়ার এইচ বাই 4, পাই ডি স্কোয়ার এইচ বাই 4। তাহলে এই তিনটা জাস্ট মাথায় রাখতে হবে। যদি আমাকে কখনো বলে যে ভাই এই আয়তনগুলো বের করো, জাস্ট মান দিবে ব্যাসার্ধ, এই মান দিবে বাহু, এই মান দিবে ব্যাসার্ধ প্লাস উচ্চতা, তাহলে আপনাকে পাই আর স্কোয়ার এইচ ডি বের করতে হবে। যদি বেস দেওয়া থাকে, পাই ডি স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 4 বের করতে হবে। ওই যে এখানে ডি স্কোয়ার বাই 4 কেন? ওই যে আর স্কোয়ার, আর এর মান যদি কি বেশ দেওয়া থাকে আর কি, আর এর মান কি? ডি/2, তো ডি/2 স্কোয়ার না, তো ডি স্কোয়ার বাই 4 হবে না, 2 স্কোয়ার না নিচে আবার, তো কি ডি স্কোয়ার বাই 4, তাহলে কি পাই ডি স্কোয়ার এইচ বাই 4। এটা কেমনে আসছে? এই দুটো আমাদের আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের এই ঘনকের আয়তন গেল, ঘনত্ব গেল, তাহলে আমার আর কি বাকি আছে? ওটাই আর কি আমাদের চিন্তা ভাবনার জিনিস। আমাদের চাপও গেছে, তাহলে আমাদের চাপও কিন্তু গেছে ভাইয়া। সো আর কি আছে? তাহলে আমি তো ইউনিট কনভার্সনও আবার দেখাই দিলাম, তো আমার ঘনত্ব কোনটা কি এটাও দেখাই দিলাম। আর একটা জিনিস সেটা হচ্ছে, এক চামচে যদি সমস্ত সব মানে পৃথিবীর সব মানুষের নিউক্লিয়াসগুলো বের করে আনা যায়, তাহলে ওটা কী করা যায় জানো? এক চামচের মধ্যে এড়ে যাবে অবশ্যই। এক চা চামচ, এক চা চামচ, এক চা চামচ, এক চা চামচের ঘনত্ব হচ্ছে যে 1 cc 10⁻⁶ মিটার কিউব। ওইটার মধ্যে যদি আমরা সকল মানুষের নিউক্লিয়াস বের করে ফেলি। আচ্ছা, নিউক্লিয়াস অনেকে জানেন নিউক্লিয়াসটা কি আসলে। আচ্ছা, আমাদের এই যে আমরা সবাই কি ভাইয়া পরমাণু দিয়ে গঠিত। ওই যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে, ওই নিউক্লিয়াসের কথা বলতেছি। পরমাণুর সমস্ত বল নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত বলছিলাম না? ঠিক আছে, নিউক্লিয়াসের বাইরে পরমাণু সমস্ত 99% জায়গায় ফাঁকা, পুরো খালি, তাহলে ইলেকট্রন এর ভর নগণ্যই ধরলে হয়। ঠিক আছে, কিন্তু ভাইয়া নিউক্লিয়াসের ভর কি? সমস্ত ভর কি নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ। নিউক্লিয়াস মানে কি? প্রোটন আর নিউট্রন, ইলেকট্রন না, প্রোটন আর নিউট্রন মিলেই নিউক্লিয়াস। ওই নিউক্লিয়াসটা বের করে নিয়ে আসতে পারলে সমস্ত মানুষের, আর ওইটা চা চামচের মধ্যে এড়ে যাবে। চা চামচের ঘনত্ব কত? 1 cc বা 10⁻⁶ মিটার কিউব, এটাই তো এই আর কি। তো এক চা চামচ নিউক্লিয়াসের ভর রো সমান m/v করে হাবিজাবি মান চলে আসবে এইভাবে। তো 1/4 হাবিজাবি করলাম আর বের করলাম, ওকে। তারপর m সমান ρv, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা,
এত কিছুর দরকার নাই। আমার মেন জিনিস হচ্ছে যে ভর কি, ভর কত বলেন তো? 2 × 10⁻11 কেজি আঁড়ি যাবে। 2 × 10⁻11 কেজি, এটা কি 1 চা চামচের নিউক্লিয়াসের ভর পৃথিবীর সকল মানুষের সম্মিলিত ভরে সমান। মানে 1 চা চামচের নিউক্লিয়াসের ভর, 1 চা চামচে চিনির পরিমাণে ভর না, নিউক্লিয়াসের ভর। কি? নিউক্লিয়াসের ভর। ওই যে নিউক্লিয়াস সবগুলোকে যে আমি আনতেছি সব মানুষ থেকে বের করে, কখনো যদিও সম্ভব না, যদি আনা কখনো পসিবল হয় যে 1 চা চামচের মধ্যে এড়ে যাবে, তা ওইটার ভর হচ্ছে যে আপনার 2 × 10⁻11 কেজি। কেজি, মিটার না, কেজি। বা আপনি অনেকে ভাবেন গ্রাম, গ্রাম না, সমস্ত মানুষের নিউক্লিয়াসগুলো বের করে আনা যদি যাইতো, ওটা 1 চা চামচের মধ্যে এড়ে যেত। আর ওইটার ভর হইতো 2 × 10⁻11 কেজি। আপনি বলতে পারেন ভাই এত বেশি কেমনে, কেমনে হইতে পারে? ঠিক আছে, নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াস আসলে এত ক্ষুদ্র যে এটা আসলে বলার, ওইটা আমাদের ধারণার বাইরে ভাই, ওইটা আমাদের ধারণার বাইরে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর আসলে ডিজাইন করছে না? তো চাপ পড়লে অনেকের একটা জিনিস মাথায় পড়বে যে আসলে আমি একটা জিনিস জিনিস বলি, নাস্তিকদেরকে একটু বাস দিব আমরা আসো। তো যারা নাস্তিক বা অ্যাথিস্ট, তো তারা কি দাবি করে? গড এর এক্সিস্টেন্স নাই। তো গডের যদি এক্সিস্টেন্স না থাকতো, তাদেরকে যে আমরা অনেক আর্গুমেন্ট দিতে পারি, অনেক কিছু দিতে পারি, তো অনেক ল দিয়ে তাদেরকে আমরা টাকা দিতে পারি, এটা আমাদের জন্য কোনো ব্যাপার না। কোরআন শরীফে একটা মেন আমাদের কি জিনিসই আর কি, ওইটার মধ্যে সব আনসার দেওয়াই আছে। এখন যে জিনিসটা আমি বলবো, একটু পড়াশোনা করতে হয় আর কি। সব আনসার তো একদম লাইন বাই এক লাইনের মধ্যে সব আনসার এরকম তো না, ডিপলি আলোচনা করতে হয় বা ডিপলি পড়তে হয় আর কি, একটু রিসার্চের মধ্যে থাকতে হয়। এখানে একটা জিনিস যদি আমি একটু বলি, জাস্ট একটু জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের চাপ কত জানো? 180 না? এই 180 মানে কি? 101/325 প্যাসকেল। মানে বায়ুমণ্ডলের মধ্যে একটা প্রেশার কাজ করতেছে, অলওয়েজ একটা প্রেশার কাজ করতেছে, ঠিক আছে? এখন এই প্রেশারটা যদি না থাকতো, তোমার চামড়া ফেটে রক্ত বেরিয়ে যেত। কেন বলতেছি? ওই যে আমাদের রক্ত চলাচল করতেছে, রক্তের একটা প্রেশার কাজ করতেছে ভিতর থেকে বাইরের দিকে। তাহলে এই প্রেশারকে আটকানোর জন্য অবশ্য বাইরে থেকে একটা বল দরকার, নাহলে তো চামড়া ফেটে যাওয়ার কথা। শুধু এদিক দিয়ে বল কাজ করলে কী হবে? এদিক দিয়ে হাসি যাওয়ার কথা না? সব হচ্ছে না কেন? ওই যে বায়ুর মণ্ডলের যে চাপটা, এটা এদিক দিয়ে কাজ করতেছে, ভিতরে চাপটা বাইরে কাজ করতেছে, ব্যালেন্স করতেছে। নিউটনের সূত্র তো জানো, বা নিউটনের সূত্র না, জাস্ট বল জিনিসটা পড়ছো কখনো? নিউটনের সূত্র জানার দরকারই নেই, এটা জানার জন্য নিউটনের সূত্র দরকারই পড়তেছে না। লজিক্যালও না। লজিক্যাল হচ্ছে এখানে আপনি যদি বল জানেন বা নিট বলটা জানেন, ধরেন আপনাকে এদিক দিয়ে একজন টানতেছে, এদিক দিয়ে আপনাকে একজন টানতেছে, ধরেন এদিক দিয়ে 10 নিউটন, এদিক দিয়ে 10 নিউটন। এবার বলেন তো আপনি কোন দিকে যাবেন? যদি আপনি স্থির থাকেন আপনি স্থিরই থাকবেন, আপনি যদি গতিশীল থাকেন আপনি গতিশীলই থেকে যাবেন আজীবন। এটা নিউটনের কি জানেন ফার্স্ট ল দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি, যদি বল প্রয়োগ নাও করি আর কি, ওইটা দিয়ে ভাবতেছি। কিন্তু আমি বল প্রয়োগ করার পর বলতেছি যদিও, কারণ এদিক দিয়েও সেম বল, এদিক দিয়েও সমপরিমাণ বল। যদি হয়, আপনি যদি স্থির থাকেন তাহলে আপনি স্থির থাকবেন, আর আপনি যদি গতিশীল হন আপনি গতিশীলভাবে চলতে থাকবেন সমবেগে, সমবেগে। ঠিক আছে? আলাদাভাবে বল প্রয়োগ যদি আবার না করা হয়, সেটা বলতে মানে আমি ধর এদিক দিয়ে বল অলরেডি একজন দিছে, এদিক দিয়ে একজন দিছে, তারপরে যদি আর কেউ বল না দেয় আর কি, বলতেছি যে ধরো ঘর্ষণ বল আছে, অবশ্যই আমি থেমে থাকবো, জীবনে একদিন না একদিন থামিয়ে যাবো। যদি ঘর্ষণ বল থাকে, ওটা একটা এক্সটার্নাল বল। দেখেন এদিক দিয়ে আমার বল দিচ্ছে, এদিক দিয়ে আমার বল দিচ্ছে, নিউটনের ফার্স্ট ল কি বলে? যদি বল প্রয়োগ না করি, আলাদাভাবে যদি বল প্রয়োগ না করি, যা আছে আগে তাই আছে। ঠিক আছে? ধরেন এদিক দিয়ে আমার বল দিচ্ছে, এদিক দিয়ে আমার বল দিচ্ছে 10 নিউটন। যদি আমি স্থির থাকি তাহলে আমি আজীবনই স্থির থাকবো, যদি আলাদাভাবে বল প্রয়োগ না করা হয়। ধরো আমার এই পিছন থেকে কেউ মারি না দিলে, বা আমার আবার এদিক দিয়ে আসে কেউ ধাক্কা না দিলে, আমার এদিক দিয়ে কেউ ধাক্কা না দিলে, তাহলে আমার এদিক দিয়ে একদম বল দিচ্ছি, এদিক দিয়ে একদম বল দিচ্ছে। ধরো আমি চলতেছি, ও চলতেছে, আমিও চলতেছি, ধরো এদিক দিয়ে নিচেভাবে চলতেছি আর কি, অনেকভাবে চলতেছি ঢালো একটা পথে। তাহলে আমি যদি স্থির না আমি চলতেছিলাম, এদিক দিয়ে 10 নিউটন, এদিক দিয়ে 10 মিনিট বল কাজ করতেছে, তাহলে আমার যদি এক্সটার্নাল কোনো ফোর্স না ক্রিয়েট হয় কোনো দিক থেকে, তাহলে আমি আজীবনই চলতে থাকবো, মানে ওই পথে আমি আজীবনে চলতে থাকবো, যদি আর আলাদা কোনো বল না কাজ করে। নিউটনের ফার্স্ট ল কিন্তু আপনাকে বলের জিনিসটার সংজ্ঞাটা দিয়ে দিছে, যদি বল প্রয়োগ না করা হয়, ঠিক আছে, তাহলে স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে আজীবনই চলতে থাকবে, যদি এক্সটার্নাল কোনো ফোর্স না ক্রিয়েট হয়। আপনাকে ফিজিক্স পড়তে হলে বুঝে বুঝে পড়তে হয়, তো ফিজিক্স বুঝে বুঝে পড়তে হলে আমাদের কাছে পড়তে হবে অবশ্যই। সো আপনি আপনার ফ্রেন্ডদেরকে অবশ্যই জানাই দিতে পারেন, এভাবে ফিজিক্স পড়তে চাইলে ভাই খুবই বেসিক থেকে বানাচ্ছে, খুবই কনসেপচুয়াল।
আপনি এইভাবে গ্লাস অন্যখানে যদি পান অবশ্যই সালাম, লাল সালাম দিব, চলে যান। কিন্তু বেটার কিছু পাইলে বেটার জায়গায় আসতে হবে। সো এটাই আপনাকে চিন্তা করতে হবে। যারা ফ্রেন্ড আছে আপনাকে হেল্প করা অবশ্যই ভালো কাজ। আমার আমার হেল্প হবে, আপনি আরেকজনের হেল্পও করছেন, শেষ, প্রমোশন করে দিলাম। আচ্ছা, এখন মূল কথা কি, সেটা হচ্ছে কি ভাইয়া, আমরা হচ্ছে যে ওই যে বায়ুমণ্ডলের চাপটা, আমাদের রক্তের প্রেশারটা সমান হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, ফেটে রক্ত বের হচ্ছে না। অনেক জায়গায় হচ্ছে কি রক্ত বের হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে প্রেশারটা ইকুয়াল হচ্ছে না আর কি। তো এইভাবে আর কি আসলে। এই ক্লাসটা কালকে 2 ঘন্টা রেকর্ড করছিলাম, ভিডিওটা গ্যালারিতে আর সেভ হয় নাই। আচ্ছা, যাই হোক, ভর পৃথিবী সমস্ত মানুষের ভর 1 চা চামচের মধ্যে এড়ে যাচ্ছে কখন, তার সব নিউক্লিয়াসে, যদি নিউক্লিয়াস যদি বের করে আনা যায় আর কি, তো এটা ভর হচ্ছে 2 × 10⁻11 কেজি। এটা এমসিকিউর জন্য দরকার আছে, নোটে আমি সুন্দর করে লিখে দিছি কোনটা কিভাবে আসে ও। সো নোট লাগবে না আপনার। কালকে 2 ঘন্টা ক্লাসটা রেকর্ড করার পর মনে হচ্ছে অনেক যে আর রেকর্ড হয়নি, মানে আর ভাবতেছিলাম আর পড়াবো না। আচ্ছা, এখন হচ্ছে আপনার তরলের অভ্যন্তরে চাপ পড়ব। তরলের অভ্যন্তরে চাপ কিসে? তরলের অভ্যন্তরে চাপ জিনিসটা হচ্ছে কিরকম, এই যে একটা পাত্র বা এখানে পানি আছে, তো এখানে একটা বস্তু আছে, এটার মধ্যে একটা চাপ কাজ করতেছে, এটার মধ্যে একটা চাপ কাজ করতেছে, এদিক দিয়ে এই পয়েন্টে একটা চাপ কাজ করতেছে, এদিক দিয়ে একটা চাপ কাজ করতেছে। তো এটাই আর কি তরলের অভ্যন্তরে চাপ। ওই চাপ সমান আমরা আমরা চাপের সূত্র অলরেডি জানি যে F/A, F/A আমরা সবাই জানি। উপর হচ্ছে যে mg, আর এ হচ্ছে আপনার কি বলেন তো, এ হচ্ছে আপনার ক্ষেত্রফল, এম, আচ্ছা, রো সমান বসিলাম হচ্ছে আমরা m/b। তাহলে এখান থেকে আমরা m সমান কি লিখতে পারি, রো ভি লিখতে পারি, মানে গুণ করে দিয়েছি আর কি বিটাকে রো এর সাথে, মানে এই বিটাকে উপরে উঠে যাবে না বিটা, আর m সমান কি রো বি আসবে, এটা আসে। তাহলে m সমান কি আসে, রো বি আসে না, এই রো বি, m সমান রো বি, আর এখানে জি, আর নিচে হচ্ছে এস থাকে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝছিলাম আরেকবার, যে ভি সমান হচ্ছে যে ক্ষেত্রফল গুণ উচ্চতা, এটা সবাই জানি, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ উচ্চতা। তো আয়তন সমান তো জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এরিয়া সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এরিয়া, আর উচ্চতা। তো বি সমান এ ইন্টু এইচ, বি সমান এ ইন্টু এইচ। তাহলে এবার রো এইচ জি, নিচে এ, দুইটা এ, উপর একটা নিচে একটা কারা, বা এটা হচ্ছে কি রো এইচ জি আসে, বা আমরা এটাকে লিখি এভাবে এইচ রো জি। তাহলে চাপ সমান রো এইচ রো জি। তাহলে আমার এত কিছু জানার দরকারও নেই, আমাদের যে জিনিসটা জানা দরকার এখানে, তরলের অভ্যন্তরে চাপ সমান কি ভাইয়া, তরলের অভ্যন্তরে চাপ হচ্ছে যে এইচ রো জি। এই জিনিসটা আমরা যদি মুখস্থ রাখতে পারি আমরা, আচ্ছা এটা কি করতেছি, চাপ সমান মানে চাপকে আমরা রো লিখে ফেলতেছি, চাপ সমান এইচ রো জি। কি চাপ কোথার মধ্যে, তরলের, পানির মধ্যে বা তরলের মধ্যে আর কি, পানি হবে বলে কথা নেই, পারদে হইতে পারে বা অনেক কিছু হইতে পারে, পানি জাতীয় কিছু থাকতে পারে, ওই পানির মধ্যে যে চাপটা, ওই চাপ সমান এইচ রোজি, মানে একটা আয়তন জুড়ে তো কাজ করে ওই জিনিসটা, একটা উচ্চতা নিয়েও কাজ করে। তাহলে এ আর কি অবস্থা আমার, তাহলে চাপ সমান এইচ রোজি, চাপ সমান এইচ রোজি। তরলের ঘনত্ব, ঠিক আছে, এইচ হচ্ছে গভীরতা, রো তো তরলের ঘনত্ব আর কি, বুঝেন না মনে হয়, তরলের ঘনত্ব থাকতে পারে না, পানির ঘনত্ব 1000, আরও হাবিজাবি 800 থাকতে পারে, অনেক কিছু ভেজাল থাকলে বা অন্য কিছু হয়তো থাকতে পারে। তো চাপ একটাই সূত্র, এইচ রো জি, তাহলে ঠিক আছে। এবার হচ্ছে প্যাসকেলের সূত্রটা একটু দেখব, আসেন প্যাসকেলের সূত্রটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ক্লাস বেশি বড় হবে না,
প্যাসকেলের সূত্র আসেন। প্যাসকেলের সূত্র এটা আমরা অনেকে হয়তো সূত্র জানতাম না, কিন্তু এটা আমরা বাস্তব জীবনে কিন্তু জানতাম। আচ্ছা, তাহলে এদিক দিয়ে একটা পাত্র আছে, এদিক দিয়ে আরেকটা পাত্র আছে। ধরেন এই পাত্রটা একটু ছোট আগে, এখানে পানি আসিল। আচ্ছা, তাহলে এদিক দিয়ে যে চাপটা দিছি ধরেন P1, এদিক দিয়ে সেম কাজ করবে P2, বা এদিক দিয়ে যে বলটা কাজ করছিল ওটার কারণে যে চাপ, তাহলে F1, এদিক দিয়েও সে বলটা কাজ করবে F2। এদিক দিয়ে যে এরিয়া, এরিয়া আর এরিয়া সমান না, ঠিক আছে, সেটা সত্য। এটা একটু ছোট, এটা একটু বড়। তাহলে বল যেটা, চাপ যেটা, এখানে বল সেটা, চাপ সেটা। এখানে বল এই দিক দিয়ে কাজ করতেছে, এখানে বলটা দিক দিয়ে কাজ করতেছে। ভাই দেখো, এভাবে কাজ করছে, সমস্ত এভাবে গেছে আর কি। তো এটা তো বোঝা যায়, এটা না বোঝার কিছু নাই। তাহলে ভাইয়া, তাহলে P1 সমান চাপ সমান F/A না, A1। আর P2 সমান কি, F/A, তাহলে F2/A2। P1 P2 সমান, P1 P2 সমান, তাহলে P1 সমান P2। তাহলে এখানে কি লেখা যায়, F1/A1, F2/A2, F1/, আচ্ছা, এখানে আমার সুন্দর করে মনে রাখার জন্য আমরা সুন্দর করে সাজায় রাখবো F1/F2, A1/A2। কেমনে, A1টা উপরে উঠে দিছি, A1টা উপরে উঠে দিছি, F2কে নিচে পাঠাইছি, কারণ সুন্দর করে মনে রাখবো আমরা। কেমনে দেখেন, ফা, আপনি যদি এখানে ফা মনে রাখেন, ফা ফা, তাহলে ভাই ফা মানে উপরে F1 F2, নিচে A1, এ পাশে 1 2 1 2 1 2, ফা 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 কেন বললাম, 1 1 1 2 2 1 1 1 2 2 1 1 2 2, ফা ফা 1 1 2 2 1 1 2 2। এখানে উপরে 1, এখানে উপরে 1, কিন্তু এখানে F1, এখানে F2, এখানে A1, এখানে A2। তাহলে বল আর ক্ষেত্রফল, বল আর ক্ষেত্রফল, ঠিক আছে। ফা কেন বললাম, যাতে করে আপনি এফ এর সাথে এ সম্পর্কটা সেটা মনে রাখার জন্য। এখানে এফ, এখানে ফা, কি F1 F2, F1/F2 সমান A1/A2। তাহলে এই রিলেশনটা আমরা বুঝলাম যে চাপ আর এই চাপ সমান, মানে এদিক দিয়ে যে চাপটা কাজ করতেছে এদিক দিয়েও সমপরিমাণ চাপটা কাজ করতেছে, এদিক দিয়ে যে চাপটা কাজ করতেছে এদিক দিয়েও সেম চাপটাই কাজ করবে। এদিক দিয়ে যে প্রেশারটা ক্রিয়েট হচ্ছে সেম পরিমাণ প্রেশার এদিক দিয়েও ক্রিয়েট হচ্ছে। ওকে ভাইয়া, তাহলে চাপ সমান হবে, বসি কি বসি, চাপ সমান হবে। দেখেন এখানে ধরেন চাপ দেওয়ার ফলে একটু কী হবে, পানি কি নিচে নামবে। তো যতটুকু পানি নিচে নামছে আর কি, ধরেন পানি এখানে ছিল, তো পানি এখন নিচে এদিক দিয়ে নামছে, তো এদিক দিয়ে যে আয়তনটা নামছে ঠিক সেম পরিমাণ আয়তন এদিক দিয়ে উপর উঠবে। সেম পরিমাণ উপর উঠবে সেটা বলি নাই, কিন্তু সেটা বলছি যে আয়তন, ধরেন এদিক দিয়ে এম ভরের বস্তু নিচে নামছে, ঠিক এদিক দিয়ে এম ভরের বস্তু উপরে উঠবে, এম ভরের বস্তু উপরে উঠবে। এদিক দিয়ে যে এরিয়া জুড়ে কাজ করতেছে এই এরিয়া, এরিয়া সমান না, ঠিক আছে, এই চাপ সমান, ঠিক আছে। আবার আচ্ছা, এদিক দিয়ে যে এরিয়া নিচে নামছে সেটা এরিয়া সমান না, ঠিক আছে, কিন্তু এখানে যে উচ্চতা নামছে এখানে সেম উচ্চতা কাজ করে নাই, কিন্তু কিন্তু একটা জিনিস, এখানে যতটুকু পানি সরছে ঠিক ততটুকু পানি উপরে উঠছে। মানে যতটুকু পানি, ধরো 5 লিটার নিচে নামছে, 5 লিটার তো উপরে উঠবে। এখন সেটা ব্যালেন্স ভাবে কতটুকু উঠবে এটা তো সেটা আমরা জানি না। মানে ধরো এদিক দিয়ে এটা ছোট, এটা একটু বড়, তো এদিক দিয়ে পানি লাগতেছে কম উঠছে, আসলে কম উঠে নাই, ওই সম পরিমাণ উঠছে, আসলে সম পরিমাণ উঠছে। আপনার মনে হতে পারে না, মনে হয় ভাই এখানে যতটুকু পানি নিচে নামবে ঠিক ততটুকু পানি উপর উঠবে, মানে এদিক নামলে এদিকে উপর উঠবে, এরকম না। এটা এমনভাবে উঠানামা করবে যাতে ব্যালেন্স হয়, মানে এদিক দিয়ে 5 লিটার নামলে এদিক দিয়ে 5 লিটার নামলে এদিক দিয়ে 5 লিটার উঠবে, তো ওটা ঠিক ওইভাবে ব্যালেন্স হবে যদি এটুকু ক্লিয়ার থাকে। এটুকু ক্লিয়ার থাকে, তাহলে আপনি আশা করি বুঝে ফেলেছেন, ঠিক আছে, আপনি আশা করে বুঝে ফেলেছেন। তাহলে এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে অনলি, সেই জিনিসটা হচ্ছে ফা। তাহলে কি ভাইয়া লেখা যায়, ফা ফা লেখা যায় না, লেখা যায় ফা, F1/F2 সমান A1/,
টু ফা ফা কি ভাইয়া ফা, এটা বল, এটা ক্ষেত্রফল ফা, শেষ। ঠিক আছে, তাহলে এতটুকু আমাদের ঠিক আছে ফা। আচ্ছা, এখন কি বলছি ভাইয়া, আয়তন সমান হবে B1 সমান B2, B1 সমান B2 আমি একটা জিনিস দেখাচ্ছিলাম, সরি। আয়তন সমান হচ্ছে যে ক্ষেত্রফল গুণ উচ্চতা। এখানে ক্ষেত্রফল বলতে এ, ঠিক আছে, কিন্তু এখানে উচ্চতা হচ্ছে এল, ঠিক আছে, এল 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 এল, তো এটাকে আমরা এ এল লিখতে পারি, ঠিক আছে। তো এটা তো বি সমান এল, ঠিক আছে, তো এটা B1 না, তাহলে এখানে কী হবে A1 L1, আবার B2 মানে কি A2 L2। এবার দেখেন যেভাবে আমি মনে রাখি, আসলে A1/A2, এদিক দিয়ে উপরে না, ও নিচে নামে যাবে নিচে, আর এখানে L2 উপরে, L1 নিচে। এটাকে কীভাবে মনে রাখবো, আলটু, দেখেন আলটু, আলটু না, আলটু, A1/A2 সমান 2/1, L2/L1। আলটু কেন বললাম, 2 উপরে যে তাই, এটা ফা কেন বললাম, এখানে 1 উপরে, এখানে 1 উপরে, তাই এখানে ফা দিয়ে মনে রাখলেও চলে। কিন্তু ভাই এখানে আলটু কেন বললাম, আচ্ছা এখানে আলটু না লিখে এরকম লিখতে পারি না, আলটু, আলটু দেখা যায়, পড়েন তো এটা আলটু, পড়েন তো আলটু, এখানে আলটু কেন, এটা 1 এটা 2, এটা 1 এটা 2 না, 1 2 2 1 1 2 2 1, আলটু 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 কেন, A1/A2 সমান L2/L1। পারা যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো। তাহলে এটা মাথা রাখবো, এই সূত্রটা মাথায় রাখতে হবে অনলি, আর এখানে এই সূত্রটা মাথায় রাখতে হবে অনলি, তাহলে আপনার ঠিক আছে। জাস্ট এগুলো কেন বললাম, বেসিক আর কি। মেন সূত্র কি এটা, তাহলে এবার আমাদের বোঝা গেছে। তাহলে এই সূত্রগুলো আমি আরেকবার লিখে দিব, সমস্যা নাই। এখানে এরিয়াতে A1 দিই, এটা A2, ঠিক আছে, হাম শেষ। এখানে L1, এখানে L2, বোঝা গেছে ইনশাল্লাহ, আপনারা আমার চেয়ে ভালো বুঝে। মানে এখানে L2 পরিমাণ সরছে, এটা আর কি L2 উপরে দিছি, এখানে L1 নিচে নামছে, উপরে সরছে। আচ্ছা, তো এবার একটা জিনিস বলি, বল যদি দিই, যদি বস্তুর সরণ ঘটে কাজ হবে। এখানে বল দিছি না, হ্যাঁ বল দিছি না, দেখেন বল দিছি, সরণও করছে, নিচে নামছে। তাহলে ভাই বল দেওয়ার ফলে যদি সরণ ঘটে, তাহলে ওই বস্তুর কাজ হয়েছে। ধরুন আমি এই বস্তুকে অনেক বল দিলাম, সত্যছে তো না, তাহলে বস্তুর কি কাজ হয়েছে, হয় নাই। তাহলে ভাইয়া বস্তুরকে বল দেওয়ার ফলে যদি বস্তুর সরণ ঘটে, তাহলে কাজ হয়েছে। তাহলে এখানে W1 হয়েছে, দাঁড়ান তো, তাহলে এখানে W1 পরিমাণ কাজ হয়েছে, W2 পরিমাণ নিদিক দিয়ে কাজ হয়েছে। W1 সমান A1 L1, আর W2 সমান A2 L2, এখন যে ব্যাপারটা, A1 L1 সমান কি বলছিলাম, B1, আর A2 L2 সমান কি বলছিলাম, B2। W1 ডিভাইড বাই W2, AB আর B সেম, B1 সমান B2 আগেই দেখছিলাম, হ্যাঁ। তাহলে B1 আর B2 সমান মানে উপরে 1 থাকে খালি, তাহলে এখানে কি থাকে, B1 আচ্ছা লিখি, এটা B1 আর B2 থাকে, এটা কাটা থাকে, 1 থাকে, মানে এটা কাটি জায়গা, তাহলে 1 থাকে, কি W1/W2 সমান, ঠিক আছে। তাহলে এই W2 উপরে উঠে যাবে, W1 সমান W2, তাহলে আমার সূত্রটা পাইছি যে কাজ সমান হবে, মানে এখানে যতটুকু কাজ করছে ঠিক এখানে সমপরিমাণ কাজ করছে। তাহলে W1 সমান W2, P1 সমান P2, B1 সমান B2। তাহলে আমার এখন মেন যে সূত্রটা এখান থেকে লাগবে, সেটা হচ্ছে এটা মাথায় রাখবেন, W1 সমান A1/L1, W1/W2, A1L1, এটা তো পারবো যে W1 W2, W1/W2, W সমান AL1, ওই দৈর্ঘ্য ক্ষেত্রফল গুণ উচ্চতা, এখানে যে ক্ষেত্রফলটা আর এখানে যে যতটুকু পরিমাণ নিচে নামছে আর কি, ওটাই সরণ আর কি, ক্ষেত্রফল গুণ সরণ বা উচ্চতা। এখানেও ক্ষেত্রফল গুণ সরণ বা উচ্চতা, একটা জিনিস মাথায় রাখলে হয়েছে। W1/W2 সমান কি, ক্ষেত্রফল গুণ উচ্চতা, নিচের ক্ষেত্রফল গুণ উচ্চতা, ঠিক আছে। জাস্ট আপনি এই জিনিসটা ভাগ করছেন, এইটা আর কি। তো এখানে এটা কাটা 1 আসে, মানে W1 আর W2 কাজ সমপরিমাণ হবে।
তাই আপনাকে যদি বলে ভাইয়া কখনো যে কাজ কি সমান হবে, তাহলে আপনি কি করবেন, W1 সমান, তখন আপনি কি করবেন, ফা আর আলটু মনে রাখবেন। এটা আমি একবার লিখবো অবশ্যই। আপনাকে যদি কোশ্চেনে কখনো বলে যে ভাই কাজ সমান হবে কিনা, তাহলে আপনার কাজ কি হবে, F1 আর L1 বের করা, আর W2 বের করতে হবে, F2 আর L2 বের করতে হবে। দুইটা সমান হলে অবশ্যই বলবেন কাজ সমান হয়েছে, শেষ। কোশ্চেন আসলে আর কি, যদিও আসবে না আমি জানি, আসলে কি করবেন। আচ্ছা, তো আমি কি সূত্র দিয়েছিলাম, ফা ফা ফা, সরি এটা এফ হবে, ফা এ লিখলাম, এটা 1, এটা 1, এটা 2, এটা 2, 2। আরেকটা কি হচ্ছিলাম, আলটু, এটা ওয়ে, এটা ওয়ে, এটা এল, এটা এল, আলটু, আল আল, এ এল, ফা এফ এ, ফা, এটা 1, এটা 2, এটা 2, এটা 1, ঠিক আছে, আলটু। তাহলে ঠিক আছে। আর W1/W2 সমান F1L1, F2L2, এটা সমান হচ্ছে B1, এটা সমান হচ্ছে B2, এটা কাটাকাটি যায় 1 আসে, তাহলে W1 আর W2 সমান হবে। এটাও সূত্র একটা দেখা দিয়েছি অবশ্যই। তাহলে আমাদের প্যাসকেলের সূত্র শেষ। এখন প্যাসকেলে যদি বাংলা লিখতে বলে, ব্যাখ্যা লিখতে বলে, তাহলে আমরা কি করব একটু জাস্ট বলে দিই। হচ্ছে একটা আবদ্ধ পাত্র, ঠিক আছে, একটা আবদ্ধ পাত্র হইতে হবে। ধরো এটা একটা আবদ্ধ পাত্র, আর কি আবদ্ধ পাত্র, ওই আবদ্ধ পাত্রের মধ্যে তরল বা বায়বীয় পদার্থ থাকে। তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে যদি চাপ প্রয়োগ করি আর কি, তাহলে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হবে এবং পদার্থের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করবে, মানে এখানে লম্বভাবে কাজ করবে, শেষ। এই জিনিসটা আপনি একটু ব্যাখ্যা করে লিখে দিবেন যে একটা আবদ্ধ পাত্র যদি চাপ প্রয়োগ করা হয় বাইরে থেকে, তাহলে সে চাপ সমানভাবে, মানে আসলে জিনিসটা কীরকম, ধরো এটা একটা বস্তু, বাইরে থেকে জাস্ট এখানে একটা ফোড়া থাকবে, জাস্ট এটা দিয়ে ঢুকছে, সেখানে একটা চাপ প্রয়োগ করতেছে ও, ঠিক আছে, ও একটা চাপ প্রয়োগ করতেছে। ইনজেকশন যেরকম চাপ প্রয়োগ করে ভিতরে থেকে, ওইরকম আর কি। ইনজেকশন যখন এভাবে ঢুকে দেওয়া অবশ্যই থাকে, এরপর তো সে প্রেশার কিউট হয়, ওইখানে প্যাসকেলের সূত্র কাজ করে না, এরকম আর কি। তো এখানে লম্বভাবে কাজ করে, কাজটা কি লম্বভাবে কাজ করে, ওই জিনিসটা জাস্ট মাথায় রাখতে হবে আমাদের। তাহলে এই আর কি। এবার হচ্ছে, এবার আসেন তোর কি বলতিস হাবি দাবি। এবার আসেন একটা কি ভাই, একটা পাত্র নিলাম, ওই পাত্রের মধ্যে পানি আছে, একটা বস্তু আছে। তাহলে এই বস্তুর এ বিন্দুতে দেখ, এখানে হচ্ছে উচ্চতা কত, H1, আর এখানে এই বিন্দুতে উচ্চতা কত, S2। তাহলে আপনি জাস্ট এসটা বের করতে পারবেন, এটা মানে বস্তুর উচ্চতা H, এটা তো H1, এটা S2। এই S2 থেকে H1 বাদ দিলে কি পাই, এটা পাই না, এটা পাই না, এটা পাই না, মানে এইটা থেকে এটা বাদ দিলে তাহলে এটাই তো পাবো, এই জিনিসটা পাবো না, এটা হচ্ছে H, এটা টোটালটা কি H2, আর এটা কি এইটা শুধু অনলি এটা H1। আমি একটু ঘন করে দিই, এটা হচ্ছে H2, এটা হচ্ছে H1, এইটা থেকে এটা বাদ দিলে থাকি এটা H পাই, H সমান কি S2 - H1। এই জিনিসটা পারি, অবশ্যই এই জিনিসটা পারি, বুঝতে জানি এটা। আচ্ছা, তাহলে যদি বুঝে থাকি, তাহলে ভাই এই বিন্দুতে, এই পি বিন্দু P1, সরি পি বিন্দুতে না, উপরের পৃষ্ঠে, ঠিক আছে, বাংলা লিখি, উপরের উপরের পৃষ্ঠে প্রেসার, P1 সমান, এখানে H1 না, এই বিন্দুতে H1 কত, এটা H1 ρg। আচ্ছা, নিম্নের পৃষ্ঠে বা নিচের পৃষ্ঠে বা নিম্নের পৃষ্ঠে, বা একটা সুন্দর করে বাংলা লিখলাম আর কি, পৃষ্ঠে P2 সমান S2 ρg, এখানে S2 হবে, ঠিক আছে, এখানে S2 হবে। তাহলে এবার ভাইয়া, তাহলে আমার যদি কি নিট বল বের করতে হয় আর কি, নিট বের করতে হয়। আচ্ছা, এর দরকার নেই, এ হচ্ছে P2 হচ্ছে P1 হচ্ছে বড় হবে, সেটা মাথায় রাখলে হবে। মানে এখানে যে প্রেশারটা, সে প্রেশারটা এখান চেয়ে বেশি হবে, উপরের প্রেশারের চেয়ে নিচের প্রেশার, মানে বস্তু যত নিচে নামবে, এই বস্তুটা সমুদ্র পৃষ্ঠে নামায় লাগলে এটা বোল্ট হয়ে যাবে, চাপ তখন নিচে অনেক বেশি। তাহলে কি ভাই, নিচে যত যাবেন চাপ বেশি হবে, নিম্নের পৃষ্ঠের প্রেশার বেশি কার তুলনায়, উপরের পৃষ্ঠের তুলনায়। তাহলে P2 কার চেয়ে বড় হবে, P1 আছে, এই যে এটাই লিখলাম, P2 P1 এর চেয়ে বড় হবে। P2 এভাবে মানে কি, P2 গ্রেটার দেন P1, P2 গ্রেটার দেন P1 মানে P1 এর চেয়ে P2 অবশ্যই বড়, কারণ সে নিচে আছে অবশ্যই, উচ্চতা তার যত বেশি হবে তার চাপও তত বেশি হবে। কেমনে দেখেন, P সমান কি ভাইয়া, H ρg, H যত বেশি হবে P তত বেশি হবে, H কম যদি হয় P কম হবে। তাহলে আমার তো ভাইয়া ওই যে সমানুপাতিকের যে জিনিসটা,
ওই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ওই জিনিসটা যে জানে যে সমানুপাতিক যদি হয় উপরে উপরে হইলে তাহলে ওটা বেশি হলে ওটা বেশি হবে, ওটা কম হলে ওটা কম হবে। আর যদি ব্যস্তানুপাতিক হয় যে পির সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কি পি উপরে ক্ষেত্রফল নিচে, তাই পি যদি বেশি হয় ক্ষেত্রফল কম হবে, পি যদি বেশি হয় ক্ষেত্রফল কম হবে, পি যদি কম হয় ক্ষেত্রফল বেশি হবে, উল্টা। তাহলে ব্যস্তানুপাতিক আর সমানুপাতিক যে জানে তার আসলে খুব বেশি কঠিন লাগে না সব কিছু, সে অনেক কিছু পারে। আল্লাহ রে। আচ্ছা ঠিক ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেম জিনিসটাই আর কি আসলে। তো আমরা এতক্ষণ প্রেশার দিয়ে চিন্তা করলাম, এবার আমরা কি চিন্তা করব, আমরা এবার বল দিয়ে চিন্তা করবো। এদিক দিয়ে F1 কাজ করতেছে, এদিক দিয়ে F2 কাজ করতেছে, ঠিক আছে। বিপরীত দিকে কাজ করে বিদায় কি ভাই বস্তু কি ভাইয়া ব্যালেন্স থাকে বা উপর উঠে যায় বা নিচে নামে যায়, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা হচ্ছে আমার এখানে F2টা অলওয়েজ F1-এর চেয়ে বড় হবে। আচ্ছা তাহলে F1 সমান কি ভাইয়া, F1 সমান কি ভাইয়া পি এ। কেমনে? পি সমান এফ বাই এ, তাহলে এফ সমান পি এ, এফ সমান পি এ, এফ সমান পি এ, তাহলে এফ সমান পি এ না, তাহলে এটা পি ওয়ানে, এটা পি ওয়ানে। এদিক দিয়ে বস্তুর যে ক্ষেত্রফল, বস্তুর ক্ষেত্রফল সেমই তো ভাই। তাহলে ভাই এফ ওয়ান সমান পি ওয়ানে, এফ টু সমান পি টু এ, এফ টু সমান পি টু এ, এফ ওয়ান সমান পি ওয়ানে। শেষ হয়ে যাবে। পি সমান কি ভাইয়া এইচ রো জি, তাহলে মনে রাখতে পারবেন এটা এইচ ওয়ান, আর ওর ক্ষেত্রে এফ টুর ক্ষেত্রে এইচ টু না, এটার ক্ষেত্রে এইচ টু তো, আর এটার ক্ষেত্রে এইচ ওয়ান, তো ওই জিনিসটা আর কি এইচ ওয়ান। তাহলে পি টু সমান এইচ টু রো জি এ। যদি আমরা এইভাবে মনে রাখি না, আমরা মনে রাখি কি এইচ ওয়ান রো জি, এটা হচ্ছে এইচ টু রো জি, বলতে সহজ হচ্ছে এইচ টু রো জি, এইচ রো জি, এইচ রো জি। ওকে, তাহলে আমাদের এই জিনিসটা এখানে লিখবো এখন, যে বলছি কি এফ টু এফ ওয়ান হচ্ছে বড় হবে। তাহলে এফ নেট মানে কি, এফ নেট সমান এফ টু মাইনাস এফ ওয়ান, এফ টু এফ ওয়ান হচ্ছে বড়, ঠিক আছে। মানে মূলত হচ্ছে এফ টু মাইনাস এফ ওয়ান, ঠিক আছে, এটাই বলতেছি। তাহলে এফ টু সমান কি বলছি, এই দিক দিয়ে দেখেন এইচ টু রোজি, আর এফ ওয়ান কি এইচ ওয়ান রোজি। তাহলে এখানে জাস্ট এইচ টু ভিন্ন, বাকি সব সেম। তাহলে এখানে বাকি সব বাইরে লিখি, এ সরি এ রোজি আর এইচ টু কমন, এইচ ওয়ান এখানে কমন না, মানে এইচ টু আর এইচ ওয়ান কমন, তো এ রোজি এগুলো ভিতরে। তাহলে এইচ টু মাইনাস এইচ ওয়ান সমান কি বলছিলাম, এইচ ওয়ান বলছিলাম যে এইচ টু মাইনাস এইচ ওয়ান বলছিলাম, মানে এখানে এইচ ওয়ান, এখানে এইচ টু, এখানে এইচ টু, এইচ টু থেকে এইচ ওয়ান বাদ দিলে এইচ পাই, কি এটা পাই এইচ পাই, ঠিক আছে, অনলি এইচ পাই। তাহলে এখানে এইচ রোজি পাই, এইচ টু মাইনাস এইচ ওয়ান মানে এইচ, তাহলে কি এইচ রোজি লেখা যায়। তাহলে এফ নেট সমান এইচ রোজি, এটাই কি ভাইয়া প্লবতা, প্লবতা, এটা কি প্লবতা বা বু অন, বু বানানটা কি জানি ছিল, বুয়ন্সি, বুয়ন্সি, বিওন্সি। আচ্ছা বিও কি যে ডাব্লিউ ছিল, হ্যাঁ 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 ডাব্লিউ ছিল, এন সি ওয়াই, হ্যাঁ বুয়ন্সি। মনে রাখার দরকার নেই, রাখলে ভালো, যখন বড় লেভেলে যাবা তখন ইংলিশ টার্মগুলো জানা লাগে, ফিজিক্স যখন পড়বা তখন তো এগুলো জানা লাগে, কারণ তখন তো আর সব বাংলা না, সব ইংলিশ। তাহলে একটা জিনিস এইচ রোজি সব বাদ, এখানে সব বাদ, সব চিত্র মিত্র বাদ, একটাই জিনিস মাথায় থাকবে, সেটা হচ্ছে প্লবতা মানে কি, সূত্র একটাই, বাংলাদেশের সূত্র একটাই, সরি বাংলাদেশে না, মানে একটাই কথা, কি হাবি জাবি বলছি আমার মাথা ঠিক নেই মানে। আচ্ছা এইচ রোজি, এইচ হচ্ছে বস্তুর গভীরতা, বস্তুর গভীরতা বলতে কি এই বস্তুটার উচ্চতা, সরি কি হয় ভাই আল্লাহ, বস্তুর এটা এইচ কি, এটাই তো বললাম, এটা যদি এইচ ওয়ান হয় আর এটা যদি এইচ টু হয়, এইচ টু থেকে এইচ ওয়ান বাদ দিলে এটা পাই, এটা দেখেন টোটালটা থেকে উপরেরটা বাদ দিলে, তাহলে আমি তো এটা পাই, তাহলে এটা পাই, এটা পাই, এটা কার সমান, বস্তুর সমান।
এস কার বস্তুর, আরে বাপরে আর কত কষ্ট, শেষ হবে কবে এই কষ্ট। তাহলে 3টা 4টা আঁকেন আমার লগে, আঁকেন 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 কি হয়ে যায় বই আঁকেন। কি এক অবস্থা ভাই। আচ্ছা আঁকলেন নাকি ডং করলেন? এটা হচ্ছে আপনার আংশিক আংশিক নিমজ্জিত, এটা হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত। কেমনে দেখাচ্ছি তারা, একটু ধৈর্য। সম্পূর্ণ নিমজ্জিত, এটা হচ্ছে ডুবে গেছে। আচ্ছা আংশিক নিমজ্জিত বলতে ধরেন একটা বস্তু, সরি হ্যাঁ এটা বল বা বস্তু পানির মধ্যে হয় উপরে একটু হালকা উঠে আসে, নিচে একটু হালকা নেমে আসে পানির মধ্যে। বলকে আপনি একটু নিচে পানির মধ্যে ফেলা দেখান, ওর কিছু অংশ নিচে কিছু অংশ উপরে, কিছু অংশ নিচে কিছু অংশ উপরে, ওটা হচ্ছে কি আংশিক নিমজ্জিত, মানে হালকা নিমজ্জিত হয়েছে আবার হালকা বাসছে। সম্পূর্ণ নিমজ্জিত বলতে মাছের মতো, মাছ করতে হলে পানির দিকে উঠে থাকে না, ঠোঁটো বাইরে থাকে না, কিছু বাইরে থাকে না, কিন্তু ও এখানে দেখা যাচ্ছে, তাহলে কি ভাই ও এখানে বাঁচতেছে আর কি ওই এই ক্ষেত্রে। বা এই আর কি আরও অনেক কিছু মাছ হাবি দাবি। আর ডুবে গেছে বলতে কি, এটা ধরো একটা পাত্র, এখানে পানি নিচে ডুবে গেছে। আচ্ছা তো এখানে ডুবে গেছে। আচ্ছা এখানে 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 তাহলে এক্ষেত্রে এখানে হচ্ছে এমজি নিচে কাজ করতেছে, এখানেও এমজি নিচে কাজ করতেছে, এখানেও এমজি নিচে কাজ করতেছে, এখানে উপরে প্লবতা বল কাজ করতেছে, উপরে প্লবতা বল নিচে কাজ করতেছে, উপরে প্লবতা বল এফবি 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 কাজ করতেছে উপরের দিকে। এখানে এমজি বড় বিদায় ডুবে গেছে। ঠিক আছে ভাই, দেখো নিচের বলটা বড় উপরের বলটা ছোট, তাই নিচে ডুবে গেছে। এখানে কি ভাইয়া, ওর দুইটাই সমান, তাই ও কি একদম ব্যালেন্সভাবে বাঁচতেছে। এখানে এফবি সমান ভাইয়া এমজি। আর এখানে আপনার এটা উপরটা একটু বড় বিদায় সে কি করতেছি, উপরেরটা একটু বড় বিদায়। আচ্ছা যেহেতু সবগুলোতে এফবি আগে লিখছি, তাহলে এটাতে এফবি পরে কেন লিখলাম, এফবি। আচ্ছা ঠিক আছে, এভাবে দেখেন এফবির দিকে মুখ, এদিক দিকে এমজি এর দিকে মুখ। এমজি বড় বিদায় সে বা নিচে ডুবে গেছে। এমজি আর এফ সমান, মানে প্লবতা আর ওজন বল সমান, বা এমজি সমান আর কি, যাই হোক, তখন সেক্ষেত্রে আপনার এটা সম্পূর্ণ ভাষায় নেই, মানে বেশি ডুবে চলে যায়নি, সম্পূর্ণ বাঁচতেছে উপরে নিচে, কিন্তু উপরে বের হয়ে যায়নি আর কি। এটা তো বুঝছে মাছের মতো বলে দিছি। আর এটা হালকা বাঁচতেছে হালকা ডুবতেছে। ওকে তাহলে ঠিক আছে, তাহলে দেখেন আচ্ছা এই এমজিটা, এই এমজিটা এম সমান কি ভাইয়া, এম সমান ভি রোজি এম। আচ্ছা আমরা কি একটু আগে কি পাইছিলাম, এফ সমান এ এইচ রোজি, এইচ মানে ভি না, আয়তন না, আয়তন রোজি। ঠিক আছে, এটা আয়তন, ঘনত্ব জি 9.8, আমরা সবাই জানি ত্বরণ, ওই বেসিক তো পারি এটা, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। তো আচ্ছা এম জি হচ্ছে কি ভি রো না, ওই যে রো সমান এম বাই ভি, তাহলে এখান থেকে এম কি পাই, ভি রো বাই, এটা আমি আর লিখতেছি না, এখানে কি এফ সমান ভি রো জি, তাহলে এই এফ সমান ভি রো জি লেখা যায়, ভি রো জি। এই এম জি এর ক্ষেত্রে, হ্যাঁ এই এম জি এর ক্ষেত্রে, সরি এই এম জি এর ক্ষেত্রে ভি রো না, ও হচ্ছে বস্তু, মানে এখানে বস্তুর আয়তন, ঘনত্ব বস্তুর আয়তন, বস্তুর ঘনত্ব তোর কি বলি, হ্যাঁ বস্তুর, কিন্তু এখানে একটা বস্তু একটা তরল, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন। ওর ক্ষেত্রে এফ বি এর ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবেন আয়তন হবে বস্তুর, ঘনত্ব হবে তরলে। ওর ক্ষেত্রে এফ বি সমান ভি রো জি লেখা যায় ভাইয়া, তাহলে সমান সমান তো। আচ্ছা এম মানে কি ভি রো আর জি, এইটা এখানে কেমনে আসছে, এম সমান বি রো, রো সমান এম বাই বি, তাহলে এম সমান বি রো। দেখেন আবার দেখাবো, আরেকবার দেখাই, মুখস্থ হয়ে যাচ্ছে আপনাদের আশা করি। এম সমান
বিরো ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাচ্ছে। জুনায়েদ ভাইয়ের একটাই জিনিস, সেটা হচ্ছে যে ক্লাসের পড়া সে ক্লাসে শেষ করা দিয়ে মুখস্থ মাথার মধ্যে ঢুকাই দিচ্ছে। যে আপনার হচ্ছে একটু নোট পড়তে হবে, কয়েকটা সিকিউ করতে হবে, কয়েকটা এমসিকিউ করতে হবে, কয়েকটা এরকম, কয়েকটা না একটু বেশি করিয়েন, একটু বেশি করলে একটু বেশি পারবেন, একটু বেশি নাম্বার পাবেন, শেষ। তাহলে এখানেও ভাই বিরোজি, এখানেও বিরোজি। কিন্তু এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এমজি এর ক্ষেত্রে বিরোজি না, ওইটার ক্ষেত্রে বস্তুর এটাও বস্তু, এটাও বস্তু, কিন্তু এটার ক্ষেত্রে একটা বস্তু, একটা তরলের একটা হচ্ছে। ওকে, কয় ঘন্টা? 1 ঘন্টা 20। আচ্ছা, দেখেন এফবি এর ক্ষেত্রে বস্তু ত্বরণ, এমজি এর ক্ষেত্রে বস্তু, আবার এফবি এর ক্ষেত্রে বস্তু ত্বরণ, এমজি এর ক্ষেত্রে বস্তু। এখানেও এমজি এর ক্ষেত্রে বস্তু, এফবি বস্তু ত্বরণ। তো এখানে হচ্ছে কি বলছি, বস্তু, হ্যাঁ ঠিকই তো, বস্তু তরল। আচ্ছা, এখানে তো আমরা একটা জিনিস লিখি নেই, সে হচ্ছে এখানে ভিরোজিলটা লিখি নেই, এম জি বড় অবশ্যই। আচ্ছা, এটার ক্ষেত্রে এম এর ক্ষেত্রে কি লিখবো, জি অবশ্যই থাকবে ওই জি, আর এম হচ্ছে ভিরো। তাহলে কি ভাইয়া, কি বলছি ভাইয়া, এম জি, হ্যাঁ এম জি অলওয়েজ কি ভাইয়া বস্তু হবে। এম জি কি ভাইয়া, বস্তু ত্বরণ, শর্টকাটে লিখছি বস্তু ত্বরণ। কার ক্ষেত্রে, এফ বি এর ক্ষেত্রে বস্তু ত্বরণ, এম জি এর ক্ষেত্রে বস্তু, এম জি এর ক্ষেত্রে বস্তু, এম জি এর ক্ষেত্রে বস্তু, বস্তুর আয়তন, বস্তুর ঘনত্ব, বস্তুর আয়তন, বস্তুর ঘনত্ব, বস্তুর আয়তন, বস্তুর ঘনত্ব, বস্তুর আয়তন, বস্তুর ঘনত্ব। কিন্তু এফ বি এর ক্ষেত্রে, প্রবতার ক্ষেত্রে বস্তুর তরলের, বস্তুর তরলের। ঠিক আছে, এখন আমাদের এই জিনিসটা গেছে, ঠিক আছে, এই জিনিসটা গেছে। আংশিক নিমজ্জিত বলতে কি, হালকা ভাসতেছে, হালকা ডুবতেছে। সম্পূর্ণ নিমজ্জিত পুরাটাই ডুবে আছে, কিন্তু ভাসতেছেও আবার, মানে একদম উপরে উঠে যায় না আর কি। ডুবে গেছে বলতে একদম সম্পূর্ণ নিচে ডুবে গেছে, পড়ে গেছে। তাহলে এই চারটা মনে রাখবো, আমরা আশা করি পারবো। তাহলে কোনটা কার চেয়ে বড়, সম্পূর্ণ যে যখন ডুবে গেছে সেটার ক্ষেত্রে এমজি যেটা নিচে কাজ করতেছে ওটা হচ্ছে বড়, তাই নিচে নেমে গেছে। আর যখন হালকা, হালকা না মানে সম্পূর্ণ নিমজ্জিত পানিতে, উপরে নাই আর কি, সম্পূর্ণ নিমজ্জিত, সেক্ষেত্রে কি এফ আর এমজি সমান, প্লবতা বল আর এমজি সমান। আর এখানে এফ বড় এমজি থেকে, এফ গ্রেটার দেন এমজি। তাহলে কি বলছিলাম একটা মেইন জিনিস, এফ বি, ঠিক আছে, এফবি, এফবি এর ক্ষেত্রে বলছিলাম হচ্ছে বস্তু ত্বরণ, আর এমজি এর ক্ষেত্রে বলছিলাম বস্তু, মানে বস্তুর আয়তন, বস্তুর ঘনত্ব। জি তো সবাই জানেন, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, এটা অভিকর্ষজ ত্বরণ, আমাদের যেটা নিচে কাজ করতেছে অলওয়েজ গ্র্যাভিটি, এটাই আর কি। তো আর বেশি নেই আমাদের, সেটা হচ্ছে এখন আর্কিমিডিসের সূত্রটা একটু দেখে নিব। আর প্লবতা, আর্কিমিডিসের সূত্র মতো হচ্ছে যে প্লবতা হচ্ছে যে অপসারিত তরলের ওজন, মানে বস্তু ঠিক যতটুকু পানি সরাই দিবে ওইটাই তার প্লবতা। বস্তু মানে একটা একটা পাত্রে বস্তু দখল করছে না জায়গা, যে জায়গাটা দখল করছে ওইখানে আগে পানি ছিল, সে বস্তুটা এখানে থাকার ফলে ওই পানিগুলা সরে গেছে না, তাহলে ওই পানির অপসারিত যেগুলো পানি মানে সরা দিয়েছিল ওই পানির সমান, ওই অপসারিত তরলের ওজনের সমান, ওই তরলের ওজনের সমান প্লবতা। এটা জিনিসটা পড়বেন, যে কোনো বস্তু যদি সম্পূর্ণ বা আংশিক কোনো তরলে নিমজ্জিত থাকে, তবে সেই বস্তুর উপর একটি ঊর্ধ্বমুখী বল কাজ করে। এই ঊর্ধ্বমুখী বলের মান, উপর দিয়ে একটা বল কাজ করে প্রবণতা, ঊর্ধ্বমুখী বলের মান নিমজ্জিত অংশ ধারা, মানে যতটুকু পানিতে নিমজ্জিত হয়েছে ওই নিমজ্জিত অংশ ধারা অপসারিত তরলের ওজনের সমান হবে। তাহলে ভাই প্লবতা কি, প্লবতা হচ্ছে কোনো বস্তু সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো স্থির বা তরল বা বায়ু, আমি এখানে লিখে দিছি দেখে নেবেন, কোনো বস্তু, নোট তো দিছি, নোট কেন দিলাম, নোট পড়ার জন্য দিয়েছি, তো নোটটা দেখে দেখে একটু খাতায় লিখবেন, একটা খাতায় রাখবেন আলাদা, যেখানে নোট থাকবে যেখানে দেখেন আলাদা নোট। এখানে আরেকটা অধ্যায় আছে তরঙ্গ, গতি অধ্যায় আছে, বল অধ্যায় আছে, কাজক্ষমতা শক্তি আছে, বল আছে, ঠিক আছে, বাকিগুলো আসতেছে। আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ আছে, স্থিরতরিত বেশি লাগবে না, স্থিরতরিত আমি দিয়ে দিব এটা আজকের মধ্যেই, স্থিরতরিত দিয়ে দিব, চলতরিত দিয়ে দিব, মেনগুলো দিয়ে দিছি, আমার ঝামেলা শেষ। আর বাকিগুলো হাবিজাবিগুলো দিয়ে দিব, এগুলা 2 দিনের মধ্যে শেষ, এগুলো কিছুই না, বংচং চ্যাপ্টার এগুলো।
মেন জিনিস হচ্ছে যে স্থির তড়িৎ চল তড়িৎ, এগুলো মাস্ট, এগুলো না পড়লে পরীক্ষা ভালো করা ইজি না, কারণ এগুলো থেকে একটা দুইটা আসে যাবে, ঠিক আছে, মানে একটা একটা করে তো অবশ্যই আসে, দুইটাও আসতে পারে, তো একটু মাথায় রাখবেন। আর বল অধ্যায় মোটামুটি ইম্পর্টেন্ট, তবে বল অধ্যায় অনেক ম্যাথ সব ম্যাথ পড়ার জন্য অনেক কনসেপ্ট জানা লাগবে। সো আমাদের কনসেপ্ট ক্লাস আলাদা, ম্যাথ ক্লাস আলাদা। তো প্লবদত্তে কোনো বস্তু সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো স্থির তরল বা বায়বীয় পথে নিমজ্জিত তরল বা বায়বীয় পথের চাপের জন্য, মানে আসলে চাপের জন্য যে ঊর্ধ্বমুখী যে বলটা কাজ করে, লব্ধি বল অনুভব করে আসলে উপর থেকে, বা লব্ধি বল যেদিক থেকে বস্তু উপর দিকে যে লব্ধি বল কাজ করে, সেটাই প্লবতা অনেক উপর দিকে কাজ করতেছে, সেটা কি বা বুয়ন্সি বা প্লবতা। টরিসলি পরীক্ষা থেকে আমরা দেখতে পাই যে আসলে চাপ সমান কি বলছিলাম, যে বায়ুমণ্ডলীয় চাপ 180 বলছিলাম, অ্যাটমসফিয়ার 101 325 প্যাসকেল। একটু লিখে দিই বায়ুমণ্ডলীয় চাপ কত। বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 180 বা 101 325 প্যাসকেল বা নিউটন মিটার স্কোয়ার। তো এই চাপটা হচ্ছে কি বায়ুমণ্ডলীয় চাপ, এটা বায়ুমণ্ডলী বা 1 অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলীয় চাপ কত, বায়ুমণ্ডলের মধ্যে যে চাপ 180 বা 101 325 প্যাসকেল। চাপ সমান এইচ রো জি। বলেন তো এফ সমান কি, এইচ রো জি। এফ সমান বি রো জি বা এইচ রো জি। এফ সমান কি, এফ সমান এইচ রো জি, আবার চাপ সমান অনলি এইচ রো জি। আচ্ছা, এখানে যে জিনিসটা এফ সমান তো আমরা জানি হচ্ছে পি এ, তাহলে জাস্ট পি গুণ হয়েছে আর কি, ঠিক আছে, ঠিক আছে। পিটা মানে কি বলছি, এখানে অনলি এ থাকে, আর এইচ রো জি বলছিলাম পি, তো পি এ না, তাহলে কি পি সমান যদি এইচ রো জি হয় এ পি না, এ পি না আসলে, পি এফ সমান পা, এফ সমান বা পা বা আপ, আপনি যেটা মাথা রাখেন, যেভাবে মাথায় রাখেন না কেন, পি সমান তো এইচ রো জি, তো সেখানে পি এর মানটা বসাই দিছি, এফ সমান পি এর ওইখানে এত আগে থেকে ছিল, তাহলে একটা সূত্র পালে আর একটা সূত্র অলওয়েজ পাওয়া যায়, তাহলে সূত্রগুলা একটু ইন্টার রিলেটেড আর কি। আর এখানে যে জিনিসটা বুঝতে হবে ইলাস্ট্রিসিটি বা স্থিতিস্থাপকতা। ইলাস্ট্রিসিটিটা কোয়েশনে আসে না, তবে মাথায় থাকা ভালো। এমসিকিউ আসতে পারে যে রডের স্থিতিস্থাপকতা বেশি নাকি রাবারের স্থিতিস্থাপকতা বেশি, কোয়েশনে সবাই আনসার দিয়ে দিবে রাবারের স্থিতিস্থাপকতা বেশি। না, যে বস্তুকে টানতে যত বেশি কষ্ট হবে তার স্থিতিস্থাপকতা তত বেশি হবে বা ইলাস্ট্রিসিটি তত বেশি হবে, কারণ সে পূর্বে অবস্থায় ফিরে যেতে বেশি চাচ্ছে। আপনি যে বস্তুকে টানতে পারতেছেন না মানে কি, সে তার প্রতিরোধকারী যে বলটা আপনি দিক দিয়ে টানতেছেন, তো সে প্রতিরোধ গড়ে তুলতেছে জুলাই আন্দোলনের মতো। তো যে বলটা দিয়ে আন্দোলন করতেছে বা প্রতিরোধকারী যে বলটা, ওটা বেশি বিধায় কি তার স্থিতিস্থাপকতা বেশি। তাহলে কি ভাইয়া, প্রতিরোধকারী বল বলতে ধরো এই দিকটা তার আছে আর কি, এদিক দিয়ে টানতেছ, সে প্রতিরোধ করে তুলতেছে এফ বলে, তো এদিক দিয়ে এফ বল, এদিক দিয়ে এফ বল, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ইন্টারনাল বল আর হচ্ছে এক্সটার্নাল, এটা বাইরের বল, এটা ভিতরের বল যেটা প্রতিরোধ করতেছে। হ্যাঁ, মূল কথা কিন্তু কি এই ইন্টারনাল আর এক্সটার্নাল অলওয়েজ সমান, এটা কি স্থিতিস্থাপক আর কি, একটা লিমিট আছে, একটা লিমিটের মধ্যে সমান, কিন্তু যখন লিমিট ছাড়া হয়ে যাবে, এই বলটা যখন অধিক মাত্রায় স্থিতিস্থাপকতার সীমার বাইরে চলে যাবে, তখন এটা ছিঁড়ে চলে যাবে, ছিঁড়ে চলে না যাওয়া পর্যন্ত তার স্থিতিস্থাপকতা বা তার সীমা যেটা, সেটার মধ্যে বল দুইটা সমান। তাই আর কি ওইখানে আবার পীড়ন আসে, এই আর কি বিকৃতিও আসে ওইখান থেকে। তো হুকের সূত্র অনুযায়ী স্থিতিস্থাপক সীমার মধ্যে, আচ্ছা, রডের স্থিতিস্থাপকতা বেশি কারণ সে আগের অবস্থানে বা সাম্য অবস্থানে ফিরে যেতে চাচ্ছে, তা কার চেয়ে বেশি, রাবারের চেয়ে বেশি, তাই রডের স্থিতিস্থাপকতা বেশি কার তুলনায়, রাবারের তুলনায়। রাবারকে আপনি যদি টানেন, ঠিক আছে, তার তুলনায় একটা রডের স্থিতিস্থাপকতা বেশি, কারণ তারা আপনি সহজে টানতে পারতেছেন না, কারণ সে তার প্রতিরোধকারী বলটাকে অনেক বেশি, এই আর কি। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতি স্থিতি স্থিতিস্থাপক সীমার মধ্যে, হ্যাঁ, তবে কি স্থিতিস্থাপক কার সূত্র, হুকের সূত্র। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন
বিকৃতি সমানুপাতিক। এখন পীড়ন বিকৃতি তো জানি না ভাই, এটা আগে বলেন তো। পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন কি বিকৃতি কি বোঝাচ্ছি, এই জিনিসটা মাথায় রাখেন একটু। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক মানে কি ভাই? পীড়ন আর একটু পীড়ন কি বলেন তো? পীড়ন হচ্ছে ওই যে বলছি ভাই, এদিক দিয়ে যে বলটা দিস, সরি এদিক দিয়ে যে বলটা দিয়ে টানছি বাইরে, হ্যাঁ, তো এদিক দিয়ে কী ভাই একটা বল কাজ করতেছে, ধরো এতে এক ক্ষেত্রফলে এক বল কাজ করতেছে, ওইটা চাপ না, ওইখানে একটা পীড়ন হচ্ছে। তো ওইটা আর কি, তো পীড়ন সমান হচ্ছে যে এফ বাই এ। পীড়ন হচ্ছে এফ বাই এ। তো এফটা কি? এফটা হচ্ছে ইন্টারনাল ভিতরেরটা, তবে এফ ইন্টারনাল এফ এক্সটার্নাল সমান বিদায় আমরা এফ যে কোনো একটা দিতে পারি। মানে ধরেন বাইরের দিকে এই বলটা দিছে আপনাকে পরীক্ষা হলে, এফ বলটা দিছে, তাহলে এই বলটা তো আর এই বলটা তো সমান আমরা জানি, কিন্তু কিন্তু এটা আর এটা সেম জিনিস না। দিক দিয়ে এই বলটা পীড়ন হচ্ছে কি, এই এফ হচ্ছে কি ইন্টারনাল, ধরো এটা হচ্ছে ভিতরের দিকে বলতে কি ইন্টারনাল, আর এটা যারা বাইরে দিয়ে বসছে মোটামুটি একটু ওরা জানে এক্সটার্নাল, আর এটা ইন্টারনাল। বায়োলজি না বললেও সিনোনিম তো জানা। ভিতরের দিকে ইন্টারনাল আর বাইরের দিকে এক্সটার্নাল, মানে বাইরে। এক্সটার্নাল কেন জানি মনে হচ্ছে বাইরেই, আসলে ইন্টারনাল মানে ভিতরে কেন জানি মনে হচ্ছে, মাইন্ডের মধ্যে এরকম সাবকনসিয়াস মাইন্ডে থাকে যায় এগুলো। ইন্টারনাল এক্সটার্নাল, এটা হচ্ছে ইন্টারনাল। পরীক্ষা হলে আপনাকে দিবে এ বলটা, তাহলে আপনি কি ভাই এখন এই বলটা বলবে আমাকে দেন নাই কেন? তাহলে আপনি কী করবেন? এই মানটা বসাই দিবেন, কারণ এই মানটা সমান আর কি। তাহলে পীড়ন সমান এফ বাই এ। চাপ, পীড়ন এক ধরনের চাপ আর কি। তাহলে চাপের সূত্র কি বলছিলাম? চাপের একক কি প্যাসকেল, বা আপনি নিউটন মিটার ইনভার্স টুও লিখতে পারেন। আচ্ছা, তাহলে চাপ তো বুঝলাম ভাইয়া, এবার চাপ বুঝলাম। পীড়ন ভাইয়া কি ভাইয়া? পীড়ন কি ভাইয়া? বুঝলাম। চাপ আর কি পি এফ বাই এ। বিকৃতি ভাইয়া কি বলেন তো আরেকবার? বলেনই তো, নাই তো, আরেকবার কেন বলতেছেন? আচ্ছা, বিকৃতি হচ্ছে এল টু লাল টু, এল টু বাই এল ওয়ান, এল টু বাই এল ওয়ান, নিচে হচ্ছে এল ওয়ান আদি দৈর্ঘ্য। মানে হচ্ছে যে এখানে, এখন এটা কী জিনিস এটা একটু বোঝাচ্ছি, আগের সূত্রটা লাগবে তো। আদি দৈর্ঘ্য মেনে হচ্ছে সূত্র, যত যাই জানো না কেন সূত্র না জানলে ম্যাথ পারবে না। এটা কি এটা হচ্ছে পার্থক্য আর কি, শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য। মানে ধর এটা একটা তার, তারে টানলাম, টাইনে লম্বা করলাম, তো এল টু হইল, আগে এল ওয়ান ছিল, তাহলে পরিবর্তন এটা হচ্ছে এল, ধরো ডেল এল আর কি, পরিবর্তন কত? এল টু মাইনাস এল ওয়ান আর কি। তাহলে উপরে কি ডেল এল, মানে এল টু মাইনাস এল ওয়ান, আর নিচে হচ্ছে এল ওয়ান। তাহলে এখানে কি লেখা যায়? লাল টু এল টু মাইনাস এল ওয়ান, আর এখানে এল ওয়ান কি এল টু মাইনাস এল ওয়ান, এটা আবার লিখছে আর কি। তাহলে কি এল টু মাইনাস এল ওয়ান ডিভাইড বাই এল ওয়ান। ওকে, শেষ। এবার আসেন পীড়ন আর বিকৃতি সমানুপাতিক বলছিলাম না? কি বলছি? পীড়ন আর বিকৃতি সমান। তাহলে পীড়ন সমান লেখা যায় কি? পীড়ন সমান স্থিতিস্থাপক গুণাঙ্ক, একটা মানে কনস্ট্যান্ট আনলাম, স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কনস্ট্যান্ট, আর বিকৃতি না, বিকৃতি। এখন স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি? পীড়নের নিচে বিকৃতি চলে আসবে, কারণ এটা গুণ আছে। গুণাঙ্ক মানে কনস্ট্যান্টটা, স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান কি? পীড়ন নিচে বিকৃতি। আচ্ছা, এখন পীড়ন বাই বিকৃতিটা মাথা রাখেন, এটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন এটা হচ্ছে যে যদি দৈর্ঘ্যের হয়, কোনো বস্তুর দৈর্ঘ্যের হয়, মানে বস্তুর যদি বিকৃতি ঘটে আর কি, সেক্ষেত্রে সে হচ্ছে ইয়ং। ইয়ংকে কীভাবে লিখে? ওয়াইয়ের মতো লিখে, একটু এটা বাঁকা হবে, আর হচ্ছে ইয়ং। এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক পীড়ন বাই বিকৃতি। তো পীড়ন সমান কি বলছিলাম? এফ বাই এ। আর বিকৃতি সমান কি বলছিলাম? এল টু মাইনাস এল ওয়ান, নিচে এল ওয়ান। তাহলে এটা কি করব? এফ বাই এ করছি, গুণ এল ওয়ান নিচে চলে যাবে, এখানে কি এল টু মাইনাস এল ওয়ান। ঠিক আছে, এটা ঠিক আছে?
তাহলে এটা আর কি, এটাই সূত্র, ফালু বাই আলু, এটা মাথায় রাখবেন। বা আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন, F/A গুণ L1 উপরে হচ্ছে ডেল এল লিখতে পারেন। পার্থক্য যদি আপনাকে পরীক্ষা হলে দিয়ে দেয়, পার্থক্য দিয়ে দেয়, বা পার্থক্য না দিলেও যদি বলে যে শেষ দরকার আদিদেরকে দিয়ে দেয় L2 আর L1 দিয়ে দেয়, সেইটা সেভাবে করবেন। বা ডেল এল বের করে ফেলবেন আর কি, বিয়োগ করে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে ডেল এল চলে আসে, পার্থক্যটা চলে আসে। তাহলে বাকি কথা পড়বো। তাহলে এখন কি ভাই, ইয়ং গুণাঙ্ক পাইছি, মেন জিনিস এটা না, পিরিয়ড আর বিকৃতি সমানুপাতিক জানলে হয়েছে। তো এখানে একটা আসে কি ইয়ং, মানে যেটা হচ্ছে দৈর্ঘ্য, ওয়াইয়ের মতো লিখে এটা, সেটার ক্ষেত্রে বলছি কি ফালু ফালু L1 আর নিচে আলু ডেল এল, ডেল এল মানে তো বলছিলাম যে L2 মাইনাস L1 আর উপরে ফালু আর কি L1 মানে আদি দৈর্ঘ্য শেষ। এটা হচ্ছে কার ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে, এটা ইয়ং ইয়ং গুণাঙ্ক ইয়ং গুণাঙ্ক ইয়ং গুণাঙ্ক ইয়ং গুণাঙ্ক। আর নিচের এটা কি বাল্ক, দুইটাই আছে শুধু, এই দুইটা জানলেই এনাফ। বাল্ক গুণাঙ্ক হচ্ছে যে বি এরকম লিখে আর কি, বি এর মতো লিখে না, যদি একটু বেড়ে গেছে এর ক্ষেত্রে কি সেম আর কি, F/A এর মতো থাকবে, খালি আয়তন হবে এখানে B2 মাইনাস B1, নিচে হচ্ছে যে B1, ঠিক আছে না? এরকমই তো সূত্র, সূত্র ঠিক আছে। তাহলে জাস্ট এবার হচ্ছে গুণ করেন। এখানে এটা বি কেন দিলাম একটু দাঁড়ান, এটা এ আর উপরে B1 উঠে যাবে, B2 মাইনাস B1 গুণ হবে আর কি। তাহলে এ B2 মাইনাস B1 সমান ডেল বি লেখা যায়, পার্থক্য মানে লেখা যায় একবার F/A, আর এখানে কি চলে আসে B1, এখানে ডেল বি লিখতে পারি আমরা। তাহলে এ বাল্কও জানলাম, ইয়ংও জানলাম, বাল্ক গুণাঙ্ক বিটা সমান FB1, নিচে হচ্ছে কি ডেল বি, B1 হচ্ছে আদি আদি আয়তন। মানে যখন একটা বস্তু এরকম হয়, ওর একটা আয়তন থাকে না, এই বস্তুটা বাইরে থেকে বল দিলাম, তো বাইরে থেকে যখন বল দিলাম ও ভিতর থেকে একটা প্রতিরোধকারী বল তুলে ধরবে, তো ওই আয়তনের মধ্যে ওইটাই কি ভাইয়া বাল্ক গুণাঙ্ক আর কি। তাহলে এই একটা সূত্র, আবার এই আরেকটা সূত্র, তাহলে এই একটা সূত্র আর একটা সূত্র জানলে এনাফ আর কি। এখানে একক কি, এখানে F/A না, এটা হচ্ছে আপনার F/A চাপের একক, সরি চাপের একক না, এটা আপনি লিখবেন কি নিউটন মিটার ইনভার্স 2, অনলি এটা লিখবেন যে নিউটন মিটার ইনভার্স 2 কি একক। এখানেও এল এখানেও এল, মিটার মিটার কাটা, অনলি থাকে কি F/A মানে কি চাপ বলছিলাম না, চাপের সূত্র কি নিউটন মিটার ইনভার্স 2, তাহলে এটার একক ইয়ং এর গুণাঙ্কের একক নিউটন মিটার ইনভার্স 2, এই আর কি। আপনি এটা বুঝছেন আশা করি। এটারও একক কি, একক সেম, একক কি নিউটন মিটার ইনভার্স 2, শেষ। তাহলে শেষ, তাহলে আমাদের এই দুইটা শেষ। তাহলে হুকের সূত্র কি বলছিলাম, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন পীড়ন আর বিকৃতি সমানুপাতিক, একটার সাথে একটা কি সমানুপাতিক। যদি পীড়ন বাড়ে বিকৃতি বাড়বে, বিকৃতি যদি কমে পীড়নও কমবে, সেম জিনিস। তাহলে ইম্পর্টেন্ট সিকিউগুলো একটু বলে দিচ্ছি, একটু করে নেবেন আজকে। যশোর বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2023, ঢাকা 23, ময়মনসিংহ 23, ময়মনসিংহ 24, সিলেট 24, দিনাজপুর বোর্ড 23। আপনি চাইলে 2018 সালের কোয়েশনগুলো একটু দেখে নিতে পারেন, আর চাইলে 2026-25-এরগুলো একটু করতে পারেন যদি ইচ্ছা হয়। আগে আমি যেগুলো বলছিলাম এগুলো একটু দেখেন, 2018 সাল দেখবেন প্লাস, আর যদি টাইম থাকে 2025 আর 2026 সালের কোয়েশনগুলো একটু দেখে নেবেন, একটু প্র্যাকটিস করলে ভালো আর কি। তাহলে এখানে দুইটা সূত্র, ইয়ং এর গুণাঙ্ক ফালু বাই আলু, F/L1 হচ্ছে আদি দৈর্ঘ্য, এক ক্ষেত্রফল L2 মাইনাস L1, আর এখানে একক কি নিউটন মিটার ইনভার্স 2, সেম এখানেও নিউটন মিটার ইনভার্স 2। এটা হচ্ছে বাল্ক গুণাঙ্ক, এটা হচ্ছে কি ইয়ং গুণাঙ্ক। বাল্ক গুণাঙ্ক ইয়ং গুণাঙ্ক, ইয়ং এর ওয়াই এর মতো হয়, এটা বি এর মতো হয়, তবে একটু বেড়ে গেছে, এখানে একটু বেড়ে গেছে ওয়াই এর ক্ষেত্রে। তো এখানে ফালু বাই আলু, আর এখানে কি ফাবু বাই আবি, ফাবি বাই আবি মনে রাখলে হয়। এফ হচ্ছে বল, আর এখানে বি হচ্ছে আয়তন,
আদি আয়তন মানে আগে যেটা ছিল বস্তুর বিকৃতি না ঘটানোর আগে যে আয়তনটা ছিল ওটা, এরপর ক্ষেত্রফল এ এরিয়া, আর ডেল বি মানে হচ্ছে যে ওই শেষ আয়তন মাইনাস আদি আয়তন বিয়োগ করলে যে পার্থক্যটা পায় আর কি, যেটা পরিবর্তন হয়েছে মানে যে আয়তনটা বাড়ছে বা কমছে। তাহলে একক কি নিউটন মিটার ইনভার্স টু। হুকের সূত্র কি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। তাহলে পীড়ন কাকে বলে? পীড়ন যদি কাকে বলে কোনো বস্তুর উপর বাইরে থেকে যদি বল প্রয়োগ করি, বস্তুর ভেতরে একটা প্রতিরোধকারী বলের সৃষ্টি হয়। স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই অভ্যন্তরীণ প্রতিরোধকারী বলকে কি বলে? পীড়ন বলে। মানে ভিতর দিকে যে বলটা, ধরো এদিক দিয়ে বল প্রয়োগ করতেছ, হ্যাঁ ধরো এই বস্তুটা এদিক দিয়ে বল প্রয়োগ করতেছ, এদিক দিয়ে প্রতিরোধ সৃষ্টি করতে, ধরো আমি এটাকে টানলে কিন্তু লম্বা হয়ে যাচ্ছে না, কারণ তার স্থিতিস্থাপক সীমা অনেক বেশি, কারণ এটা কঠিন। সেই ক্ষেত্রে আর কি একটু রাবার জাতীয় হলে দেখবে একটু লম্বা হচ্ছে, কারণ রাবার তাই আর কি, এটা কঠিন এই কারণে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকৃতি কি? বিকৃতি হচ্ছে যে বস্তুর মাত্রার পরিবর্তন এবং আদি মাত্রার অনুপাত, মানে উপরে তো পার্থক্য আর নিচে হচ্ছে আদি মাত্রা, দুইটার অনুপাত। আচ্ছা, বিকৃতির একক নাই, তবে পীড়নের একক আছে। হ্যাঁ, পীড়নের একক আছে কিন্তু বিকৃতির একক নাই, কারণ উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, দৈর্ঘ্য কাটা মিটার মিটার কাটা, বিকৃতির কোনো দৈর্ঘ্য একক নাই আর কি। তাহলে বিকৃতির ইউনিট নেই, পরীক্ষা হলে আসলে পারবে এমসিকে একটা বলে দিয়েছি ভাইয়া, ভাই কি বিকৃতির একক নেই, বিকৃতির একক নেই। চাপের স্কেলার রাশি, চাপের সূত্র কি? পি সমান এফ বাই এ। এরিয়ার সূত্র পাবো না, পাওয়া যাবো, সমস্যা নেই, এটা পারবো। বল পানির তরলের মধ্যে চাপ কত? এইচ রো জি, পি সমান এইচ রো জি। তরলের মধ্যে বল কত? এফ, প্লবতা যেটা উপরে কাজ করতেছে সেটা হচ্ছে এ এইচ রো জি, মানে শুধু ক্ষেত্রফল গুণ হচ্ছে পি সমান এইচ রো জি না, তাহলে এফ সমান এ এইচ রো জি, শেষ। এখানে খুব বেশি সূত্র নাই। ইয়ং এর গুণাঙ্কের ক্ষেত্রে ফালো বাই আলু, উপরে এফ এল ওয়ান, নিচে এল টু মাইনাস এল ওয়ান, বুঝছেন? এরপর বাল্ক আছে, এটা হচ্ছে আয়তনের ক্ষেত্রে বৃত্তাকার গোলক বা যে বস্তুগুলো আয়তন থাকে। আর এইটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ, স্প্রিং হইতে পারে আপনার, এটা আপনার রাবার হইতে পারে, অনেক কিছু হইতে পারে, তার হইতে পারে, ম্যাক্সিমাম তার দিবে। সেক্ষেত্রে ফালু বাই আলু, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে অবশ্যই। ফালু বাই আলু, ইয়ং হচ্ছে ওয়াই এর মতো একটু, ওয়াই হচ্ছে ফালু বাই আলু, আর বি এর মধ্যে যেটা বাল্ক গুণাঙ্ক যে ফাবি ডিভাইড বাই আবি। একটু জাস্ট সুন্দর করে পড়তে জানতে হয়, একটু বুঝে শুনে পড়তে জানতে হয়, এছাড়া আর কিছু না। অ্যান্ড অবশ্যই সিকিউ ক্লাস দিব, আমি যেগুলো বসি ওগুলো সিকিউ ক্লাস আমি দিব, ওইগুলোই ওয়ান শটে নিব। শর্ট কোয়েশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে, শেষ করে দিব দুইটা ক্লাসের মধ্যে। চেষ্টা করবো আর কি এমসিকিউ আলাদা করে হয়েও দিতে পারি, জানি না, দেখা যাক, যতটুকু চেষ্টা করবো আর কি, দেখি কী করা যায়। সো এই ক্লাসটা এখন কয় ঘন্টা হয়েছে জানি না, এখন আপলোড দিয়ে দিব, ওয়েবসাইটে অ্যাড করব। তো ওয়েবসাইটের নিচে হচ্ছে নোট সেকশন আলাদা থাকে, নোটে ক্লিক করলে ড্রাইভে নিয়ে যায়, ওটা ডাউনলোড করে পিডিএফ লিখে ফেলবো, বা নোট যদি না পাই থাকো ভাই তোমার লিঙ্ক পাঠিয়ে দেবে একটা, ওই লিঙ্কে অলওয়েজ সব নোট পাই যাবা, একটা লিঙ্কের মধ্যে সব নোট পাই যাবা, মানে সাজানো। বলের নাম, বলদের নাম বলে থাকবে, গতি থাকলে ওটা গতি ক্লিক মারলে গতির মধ্যে নোটে ঢুকাই দিবে, শেষ। ওয়েবসাইটে সুন্দর করে ক্লাস দেওয়া আছে, ক্লাসের মধ্যে নিচে নোট দেওয়া থাকে, ডাউনলোড করে নিবা। আর অবশ্যই ফ্রেন্ডদেরকে বলবা যদি ক্লাস ভালো লেগে থাকে। সো অবশ্যই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পরবর্তীতে আবার দেখা হবে।